ধন্যবাদ ডক্টর আনোয়ার পাটোয়ারি ফর ইওর গুড ইন্ট্রোডাকশন। আমাদের সম্মানিত উপস্থিতি, হোমিওপ্যাথিক চিকিৎসক, ছাত্র অনুরাগী, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, আদাব। আমরা 3টে ক্লাস এই বিষয়টার উপরে আলোচনা করেছি। গুরুত্বপূর্ণ বিধায় আমি চেষ্টা করেছি এই নিয়ে আলোচনা করতে। তো আজকে আমরা যেখানে আলোচনাটা করবো সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি। আজকে আমরা এর আগে কিছু বলেছি যে কি কি ওষুধ একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পড়া আবশ্যক, এর বাইরেও পড়তে হবে, কিন্তু এই টপিকগুলা বিশেষ করে বড় মাপের মেডিসিন, হাজারি মাপের মেডিসিন, মেডিসিন শেষের দিকে কিছু স্যাম্পল আলোচনা করবো। স্যাম্পল আলোচনা মিনস আমরা বলছি যে হোমিওপ্যাথিক ভেটেরিনারিকা পাঠের ফেজ 3 হলো, তৃতীয় পর্যায়ে আপনি যা শিখে গেছেন ওই মেডিসিন গুলাকে রিস্টাডি করতে হয়, মানে বারবার রিস্টাডি করতে হয়। তখন রিস্টাডি করার সময় আপনি একদম ডিটেলস করার দরকার নাই, আপনি একদম মুদ্রাজে কথাগুলা, সিমটম গুলা, এইগুলা যে বইয়ে লেখা আছে অথবা যদি আপনার নোট থাকে ওটার থেকে পড়লেই হবে। আমি একটু আলোচনা করবো যে অনেক সময় আমরা এক সিটিং এ জানিলে বিশ্বাস করবো কিনা 100টা মেডিসিন পড়ে দিই। এটা শুধু চুম্বক। এই আলোচনাটা একটু আমি স্যাম্পল হিসেবে পেশ করবো, আপনারা চাইলে এটা প্র্যাকটিস করতে পারেন। তাহলে দেখবেন যে অতি অল্প সময়ে অনেকগুলো মেডিসিন আপনার রিক্যাপিচুলেশন হয়ে গেছে। আমরা এর আগে আপনাদেরকে স্যাম্পল দিয়েছি 300 মেডিসিন। এই 300 মেডিসিন যদি আপনি পড়েন তাহলে মোটামুটি ম্যাক্সিমাম কাভারেজ হয়ে যাবে ভেটেরিনারিকে। আমরা লার্জ রেমেডি দিয়েছি 100টা। আমি আর প্রতিদিন বলছিলাম, এই জন্য রিপিট করছি না, এগুলো হলো লার্জ রেমেডি। তারপর আমরা দিয়েছি আপনাদেরকে মিডিয়াম রেমেডিস 115টা, এগুলো হলো মিডিয়াম রেমেডিস। তারপরে দিয়েছি স্মল রেমেডিস। স্মল রেমেডিস নিশ্চয়ই মনে আছে, যেসব মেডিসিনের লক্ষণ সংখ্যা 100, এগুলোকে বলে স্মল রেমেডি। এগুলো আমরা এখানে দিয়েছি 85, এখানে 300 মেডিসিন। আমি স্মল রেমেডিসের একটু নামগুলো বলি। এই নামগুলো বলার পরে আমরা দেখাতে যাব যে যখনই আপনি ভেটেরিনারিকে পড়বেন এর সাথে কিন্তু সাইমultaneously অথবা আগে পড়ে রেপার্টরিও পড়তে হয়। শুধু ভেটেরিনারিকে পড়ে আপনি মেডিসিন পুরা শিখতে পারবেন না, প্লাস আপনি প্র্যাকটিসও স্কিল কম আসবে। এই জন্য সাথে রেপার্টরি রাখতে হয়। তো রেপার্টরিটা কীভাবে পড়তে হয় সেটা আমরা কিছুটা আলোচনা করব। আর রেপার্টরির পুরো আলোচনা আমরা পরে রেপার্টরির আমরা ক্লাস দেবো, ক্লাস দেবো, পরিষদের ক্লাস, ওইখানে আমরা ডিটেলস আলোচনা করবো। এরপরে আমি চেষ্টা করবো যে প্রত্যেকটা মেডিসিনের স্যাম্পল আলোচনা। আমরা স্মল রেমেডিগুলো একটু দেখি। নিশ্চয়ই আপনারা অনেকে এগুলো ব্যবহার করেন, কেউ হয়তো একটু বেশি, কেউ হয়তো কিছু কম। একটা হলো যেমন একটিয়াস পিকাটা। একটিয়াস পিকাটা আমরা সাধারণত আঙ্গুর, তারপরে ধরেন রিস্ট জয়েন্টের পাতের ব্যথাটা বেশি ব্যবহার করি। এডোনিস ভার্নালিস, এটা একটা ব্লাড ভেসেলস এবং হার্টের উপর অ্যাকশন করা মেডিসিন লাগে, ব্যবহার করি। অ্যাড্রিনালিন যেভাবে কাজ করে এটা একটা সার্কুটস। আমরা হোমিওপ্যাথিক মেডিসিনের 6টা সোর্সের কথা বলি। এর মধ্যে একটি হলো সার্কুটস, আর দুটো হলো সোর্স। এটি হলো সার্কুটস, মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে বা ব্রোস থেকে এই যে অ্যাড্রিনালিন তৈরি করে। এবং এটা অ্যাড্রিনালিন সম্বন্ধে যার জ্ঞান আছে তিনি সংক্ষিপ্তভাবে এই অ্যাড্রিনালিনের কিছু লক্ষণ আছে, আপনি
ক্ষেত্র বিশেষে ব্যবহার করে ফল পেতে পারে। অ্যামাইল নাইট্রেট অনেক লাগে, এটা প্রায়ই লাগে বলতে পারে, বিশেষ করে যাদের হার্টের এনজাইনে পেপটোরিস হয়, এমনকি এমআই অথবা যাদের ধরেন মেনোপোজাল সিনড্রোম আছে, হট ফ্লাশ বেশি হয়, এটা লাগে এই মেডিসিনটা। অ্যানাগেলিস আমি এর আগে বলছিলাম, অ্যানাগেলিস আমার এক ওস্তাদ চন্ডীপুর চক্রবর্তী, সাধারণ গলা কাটা ফুটলে বেশিরভাগ চিকিৎসক ইপার সালফ স্যালিসিয়া দেন, উনি দিতেন অ্যানাগেলিস। আমি প্রথম দিতাম না, তো উনি চাপ দেবে বলে দিয়ে দেখিস, পরে যখন আমি দিয়ে দেখলাম, তারপরে আমি বেশিরভাগ কেজি ওনার মধ্যেই আমি স্যালিসিয়ার বদলে অ্যানাগেলিসে দিতাম। এরও ইন্ডিকেশন আছে অবশ্যই। আর্স ব্রোমেটাম, যারা ক্যান্সারের চিকিৎসা করেন এরা জানবেন আর্স ব্রোমেটামের কাজ। এটা সাধারণত আমরা স্কিন ক্যান্সারে, বেজাল সেল কার্সিনোমা, মেলানোমা, এইসব কেসে আর্স ব্রোমেটামের ব্যবহার আছে। আর সালফ ফ্লেভার্স, এটা সাধারণত একটা স্মল রেমেডি। আমরা বিশেষ করে পিটিএডিয়াসিস ভার্সিকুলাম অথবা লিকোডার্মা এইসব কেসে এর ব্যবহার আছে। যদি অনেকে রুটিনলি করেন, আমরা রুটিনলি দিতে রাজি না। তবে অনেক সময় দেখা যায় যে আপনি খুব চেষ্টা করেছেন কিন্তু রেমেডিতে কাজ হচ্ছে না, তখন অনেক সময় অনেকে মনে করে চলো আর সব ফ্লেভার দিয়ে দেখি কতদূর কি হয়। আর এটাও একটা মোটামুটি অফেন ব্যবহৃত মেডিসিন। এসপিডোস্পার্মার, এই মেডিসিনটাও যারা স্মল রেমেডিজের কাজ করেন তাদের লাগে। পরামিউন নেট্রোটিটাম তো লাগেই, এটা সাধারণত ধরেন আপনি জরায়ুর ক্যান্সার, ওভারির ক্যান্সার, এইসব কিছু বেশি আছে। এমএনআ সেটাই বা দুর্বলতা, অনেকে সেক্সুয়াল দুর্বলতা তো ব্যবহার করেন। বেলিসপেরিনিস, এটা বলতে পারেন আপনি অ্যাবডোমেনের আর্নিকা। সাধারণত আমরা অন্য সারফেস টিস্যুতে যদি একাইমোসিস হয় আঘাতজনিত কারণে, আমরা আর্নিকা ব্যবহার করি। একই কারণে যখন আপনি পেটের মধ্যে দুটো আঘাত লাগবে ডিপার টিস্যুর মধ্যে, সেখানে বেলিসপেরিনিসটা ব্যবহার হয় বেশি। লাটাওরেন্টালিস, আমরা জানি আমাদের এজমা কেসে ব্যবহৃত হয়, বিশেষ করে। আমার মনে আমি মেডিসিনগুলা আমি বলে যাই না, তো বিশ্বাস করা যাবে না। তারপরে আছে বোথ্রোপস, এটা একটা সর্ব মেডিসিন, খুব কাজে লাগে বিশেষ করে ব্লাড ভেসেলস এবং ভেনাস থ্রম্বোসিসের ক্ষেত্রে। সিয়ানোথাস, এটাও স্প্লিনের কেসে, বিশেষ করে অ্যানলার স্প্লিন যেসব কারণে হয়, সিয়ানোথাস লাগে। চিনোপোডিয়াম, জিওনেন্টাস, কোলেস্টেরিনাম, এগুলো সাধারণত লিভার গলব্লাডার সংক্রান্ত বই করলে লাগে। কোলেস্টেরিনাম দিয়ে আমরা অনেকে ফেলটরি দেন, কোলেস্টেরিনাম দেন, বারবার ধরেন ট্রাইগোসমেরিয়ানুস, এগুলো হলো এই যে গলব্লাডার এবং লিভারের স্মল রেমেডি। পোকা, কন্ডুরাঙ্গ, স্টোমাকের ক্যান্সারের প্রায়ই লাগে এবং স্টোমাকের অন্যান্য সমস্যায়। ক্রেটিকাস অক্সিয়াকান্থা, এটা হার্টে যাদের ব্লক আছে, হার্টের বিভিন্ন কমপ্লেনে ক্রেটিকাস লাগে, এটা অনেকে নিম্ন পর্যায়ে দেয়। পুরারি একটা খুব ভালো মেডিসিন। পুরারিটা আমরা সাধারণত প্যারালাইটিক কেসে দিই। ডিফথেরিনাম, ডিফথেরিয়ার নসর থেকে। ডলিকোস, বিশেষ করে যেখানে ইরাপশন, কি বলে ইচিং উইদাউট ইরাপশন, এইসব কেসে ডলিকোসের ব্যবহার আছে। ইকুইসেটাম হাইমেরিলিস, যে প্রস্রাব পড়ে যায় কিন্তু কোনো কারণ ছাড়া, এন্ডোলিসিস হয়, ইকুইসেটাম এখানে প্রায় দেওয়া হয়। ইউফোরবিয়াম, যারা ক্যান্সার চিকিৎসা করে তারা জানেন, ইউফোরবিয়াম একটা পেইন রেমেডিস ইন ক্যান্সার, খুব ইম্পর্টেন্ট একটা পেইন রেমেডি, আমরা ব্যবহার করি প্রায়। ইল সিরাপ, বাইন মাছের, সামুদ্রিক বাইন মাছের তেল, ইল সিরাপ, এটা কিডনির কেসে, কিডনি ফেইলিয়ার বা আপনার গ্লোমেরুলার নেফ্রাইটিস জাতীয় কেসে ব্যবহার করা হয় বেশি। ফেকোপাইরাম,
এই কারণে আমরা ধরেন অনেক সময় আপনি দেখবেন যে চুলকানির মধ্যে গরমে আরাম অনেকগুলো মেডিসিন আছে, কিন্তু কেউ যদি বলে আমি ঠান্ডা পানি দিলে আরাম, দেখবেন মেডিসিন খুব কম, এর মাঝে একটু হলো ফেকো পাইরাম দিই আমরা, আমার কাজ দেয়। ফেলটুরি এটা সাধারণত পিত্তের মেটেরিয়ালস থেকে এটা তৈরি করে, এটাকে আমরা সার্কুটস বলতে পারি। এটা অনেকে ধরেন অ্যাকিউট ক্রনিক কোলিসিস্টাইটিস, তারপর পিত্তথলির পাথর, পিত্তথলির স্লাস, ফর্মিকা রুফা, জেন্ট্রিয়ানা, জিনসেং। এটা আমি যখন চায়না ছিলাম, জিনসেং খুব ব্যবহৃত হয়, এখানকার লোকেরা খুব খায়, কিন্তু তারা খায় এজ এ জেনারেল টনিক। আমাদের দেশে জেনারেল টনিক ছাড়াও সেক্সুয়াল ডেবিলিটিতে অনেকেই ব্যবহার করে। নেফেলিয়াম, ওয়াইয়াকামও একটা রিউমাটিক, অ্যান্টি রিউমাটিক, খুব ভালো একটা ওষুধ, বিশেষ করে আপনার হাঁটুর ব্যথা, হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস, এইসবে বেশি লাগে। একলা লাভা খুবই ইম্পর্টেন্ট একটা মেডিসিন। একলা লাভা আপনার এটা সাধারণত একটা আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি হয়, এবং এটা বনের বিভিন্ন ধরনের প্যাথোলজিতে, বনের এমনকি লিউকেমিয়ার, ক্যান্সারের একটা অন্যতম ওষুধ। এলোনিয়াস অনেকে ধরেন ডায়াবেটিস, এগুলোতে খুব বেশি ব্যবহার করেন। হাইড্রোফোবিনাম, লাইসিনাম, এগুলো সাধারণত জলাতঙ্ক জাতীয় কেস যদি হয় এর নজর হিসাবে ব্যবহৃত বেশি, লক্ষণ সাদৃশ্য অন্য কাজেও লাগতে পারে। ইনসুলিন থেকে তৈরি হয়। জ্বালাপা অনেকে ব্যবহার করেন কাশির কেসে। জনসিয়া ওষুধ একটা ইন্ডিয়ান মেডিসিন, এটা ব্যবহার করা হয়। জাস্টিসিয়া ব্যবহার করা হয়। টেলিয়ার্স একটা ইম্পর্টেন্ট মেডিসিন, এটা সাধারণত যাদের খুব রোগ এরকম হয়, খুব দুশ্চিন্তা রোগ নিয়ে, এমনকি প্যানিক অ্যাটাক হয়, এদের ক্ষেত্রে কেলিয়ার্স প্রায় ভালো কাজ দেয়। লেপিসেলভা, এটা একটা বিশেষ করে টিউমার বা গ্ল্যান্ডুলার এনলার্জমেন্টে বেশি ব্যবহৃত হয়। লেথিরাস স্যাটাইভা, এটাও প্যারালাইটিক কেসে, যাদের বিশেষ করে আপার মোটর নিউরন প্যারালাইসিস, এখানে আমি নিজেও দিই এই মেডিসিনটা। এটা সাধারণত কালাইডাইলের থেকে তৈরি হয়। লেথিরাস স্যাটাইভা, লোরোসেরাসাস, ওইটা যারা ব্যবহার করেন তারা জানেন যে কি বলবো সুফল। লোরোসেরাসাস হলো, আমি যদি এইভাবে এটা ইন্ডিকেশনটা বলি, যে রেসপিরেটরি ডিস্ট্রেস ডিউ টু হার্ট কজ। একটা ছোট বাচ্চার মনে করেন তার ফেলো স্ট্রাকচারোলজি আছে, বা বড় একটা পিএইচডি আছে, এবং তার শ্বাসকষ্ট শেষ, এটা একটা প্যাথোলজিক্যাল ইন্ডিকেশন। রেসপিরেটরি ডিস্ট্রেস ডিউ টু হার্ট কজ, পার্টিকুলারলি কনজেন্টাল হার্ট কজ, খুব ভালো কাজ দেয়। অথবা অনেক সময় ছোট বাচ্চা, যখন বাচ্চা বর্ন হয়েছে, ও শ্বাস নিতে পারছে না, বা খুব ডিস্ট্রেস শ্বাস, সেখানেও লোরোসেরাস দেই আমরা। লেমনা মাইনর, লেফটানরা বিশেষ করে যাদের আমরা বলি যে বিওটি, মানে ফোকাল ব্লাড যাদের যায়, পায়খানার সাথে রক্ত যায়, ওটা ব্যবহার করা হয় অনেক। মেলানড্রিনাম, মেলিনোটাস, মেফাইটিস সাধারণত ব্রঙ্কিয়াল অ্যাজমার বেশ কিছু গুড ইন্ডিকেশন আছে মেফাইটিসে ব্যবহার করে। আমাদের ডাক্তার শওকত আলী ভূঁইয়ার কাছে আমি এর ইউজটা ফার্স্ট দেখি এবং ইন্সপায়ার্ড হই, এবং তারপর আমি ব্যবহার করি। মার্ক আয়োডেটাস ফ্লেভাস, মার্ক আয়োডেটাস গুবার, এগুলো সাধারণত আপনার টনসিলের কেস, থ্রোটের বিভিন্ন বই করলে খুব ভালো কাজ দেয়। মিলিফোলিয়াম তো প্রায়ই লাগে। আপনার যে কোনো ধরনের ব্লিডিং কজ, পার্টিকুলারলি জেনাইটাল থেকে অথবা পায়খানা রাস্তার থেকে যদি ব্লিডিং হয়, ব্লিডটা যদি রেড হয়, লাল, এখানে মিলিফোলিয়াম। যেমন করে আপনি হেমামেলিস দেয় ভেনাস ব্লাডে, মিলিফোলিয়ামটা দেয় রেড ব্লাডে। নিউফারলুটিয়াম, এটা একটা সাইকিয়াট্রিক কেসে প্রায় দেওয়া হয়। উফোরিনাম, এটা সাধারণত ইনফার্টিলিটি কেসগুলোতে, বিশেষ করে যাদের ওভুলেশন হয় না, বেশ ব্যবহার করে। অরিগানাম একটা সেক্সুয়াল মেডিসিন,
অর্নিথো গেলাম আমবেলেটা, আমি যে ছোট নামটা দেখেন, অর্নিথো গেলাম আমবেলেটা খুব ইম্পর্টেন্ট একটা মেডিসিন। বিশেষ করে যারা ক্যান্সারের চিকিৎসা করতেন তারা জানেন। এখন বলবে যে বারবার আমি ক্যান্সার চিকিৎসা বলি, কারণ ক্যান্সারের চিকিৎসাটা আসলে সহজ চিকিৎসা না, খুবই করতে হয়। এবং ক্যান্সারের চিকিৎসা তখনই করতে হয়, মানে গুরুরা বলে যে যখন তুমি ক্রনিক কেস খুব ভালো করে মানে একটা কেসকে তুমি ম্যানেজ করতে পারো, এবং ক্রনিক কেসের মাঝে মাঝে যখন তার একটু এক্সারসাইজেশন আসবে এটাকেও তুমি কন্ট্রোল করতে পারো। এবং ক্যান্সারের প্যাথোলজি বা আমি ফল এইগুলো সম্বন্ধে তোমার ভালো জ্ঞান আছে। এমনকি ক্যান্সার যে ডিটেক্ট করা, যেমন আপনার সিটি স্ক্যান, এমআরআই, আপনার পেট স্ক্যান, এর যারা ভালো করে বলা হয় যে এরা ক্যান্সার চিকিৎসার জন্য বিশেষ যদি জ্ঞান অর্জন করেন বা কোনো গুরুর কাছ থেকে ট্রেনিং নেন তাইলে জাস্ট ক্যান্সার রোগী আসলো আর রোগীর করে ফেলাবে তো সহজ না, কারণ ক্যান্সার রোগীতে আপনি প্রায়ই লেট কেসে আসবে এবং দেখবেন যে আমাদের যেটা বলে ক্যারেক্টারিস্টিক লক্ষণ, রোগীর লক্ষণ পাবেন না, এগুলো প্যাথোলজিক্যাল নিম্ন শ্রেণীর লক্ষণ পাবেন। এই জন্য এগুলোকে ব্যবহার করে দিতে হবে ক্যান্সার চিকিৎসার রোগী। আবার ভারতের হিসাব অনুষ্ঠান বসে দেখে আমরা সাধারণত অ্যানাল রিজিয়নের অনেকগুলো সমস্যা আমরা দিই, যাদের পায়খানা রাস্তা দিয়ে রস বের হয়, এটা হয় রস বের হয়, নানা অ্যানাল ডিসচার্জ ব্যবহার আছে। এটি নাম সাধারণত এটা একটা জাতীয় মেডিসিন করলে, লিভার পিত্তথলির নানা বই করলেও প্যাটকেটিনাম দেওয়া হয়। পেরিলিয়াম ব্রাভা, পেরিলিয়াম ব্রাভা কি ইম্পর্টেন্ট মেডিসিন। আমরা সাধারণত যাদের আচ্ছা আপনাদের কার ভিডিওটা সাউন্ড ওপেন আছে, কাইন্ডলি দেখেন, বন্ধ করার চেষ্টা করেন। ওনাকে ক্যান্সেল করে দেন না, ক্যান্সেল দেন, ডিটেক্ট করতে পারেন যে নেক্সট টপিক। সাধারণত যাদের ইঞ্জিনিয়ারিং বৈকল্য থাকে, বিশেষ করে প্রস্তাব করতে পারে না, সামনে দিকে ঝুঁকে তারপর প্রস্তাব করতে হবে, পেরিলিয়াম ব্রাভা দেয়। আমরা একটা হয় না, এদেরকে হয় পার্টোসিন, আপনার একটা ওষুধ, পেন্ট্রোসেলিনাম, পিটুইটারি ইম্পর্টেন্ট সারফুডস, বিশেষ করে পিটুইটারি গ্ল্যান্ডের এডিনোমা, ক্যান্সার, এডিনোমা এতে খুব কাজ দেয়। পিটুইটারি সারফুডস, রাওয়ালফিয়া সালফেন্টিনা অনেকে ব্লাড প্রেশারের ওষুধ হিসাবে দেন, কিন্তু এটা দীর্ঘদিন দিলে কিন্তু এই রোগীর মানসিক বৈকল্য হয়, এটা খেয়াল রাখতে হবে। রাজব্যান অনেক সময় আমরা রাষ্ট্রসের চাইতেও বেশি দিই, বিশেষ করে যেসব আপনার চুলকানির ক্ষেত্রে গরম পানি যান, যেটা রাজব্যান দুইটির উপর ইন্ডিকেশন। রোগী যদি বলে তার একজিমা বা এটি সিনিরাপশন, চুলটা একদম গরম পানি দিলে আরাম। সেভাল সেলুলেটটা খুব ইম্পর্টেন্ট মেডিসিন, যারা ব্যবহার করি আমরা, বিশেষ করে প্রস্টেট বড় যদি হয়, প্রস্তাব করতে পারে না, প্রস্তাব আটকে যায়। স্যালিসাইলিক অ্যাসিড, এটা একটা বাতের খুব ইম্পর্টেন্ট ওষুধ। সেগুইনারিয়া নাইট্রেট,
এটা সাধারণত নাকের মধ্যে বেশি ব্যবহার হয়, নাকের পলি আরও কথা আছে। স্ট্রোফুলারিয়া নোডোসা তো একটা আপনার গ্ল্যান্ডুলার ডিজিজ। সেম্পারটিভাম ট্রেক্টোরাম এটাও ক্যান্সারেও ব্যবহার হয়, এর মধ্যে ইন্ডিকেশন আছে। সিমফাইটাম তো খুব ইম্পর্টেন্ট। সিমফাইটাম বিশেষ করে যদি হাড় ভেঙে যায় বা হাড় এবং কি ভেঙে পাকা হয়ে গেছে, এটাও সোজা হয়ে যায় এই সিমফাইটাম। সিজিজিএম যা বলেছিলাম, ডায়াবেটিসের ক্ষেত্রে অনেকে ব্যবহার করে। টেরাক্সেকাম এটা যারা বিশেষ করে ক্যান্সার চিকিৎসা করেন তারা হয়তো জানবেন। টেরাক্সেকাম এটা কিন্তু আমরা ইউরিনারি ব্লাডারের ক্যান্সারের একটা অন্যতম মেডিসিন। টেস্টিসটাও একটা সার্কোপস। আমরা মনে করেন অনেক সময় ইনফার্টিলিটি, তারপর যেটাকে বলে মানে যেখানে স্পার্ম কম থাকে, মানে একটু স্পার্মিয়া, স্পার্মের মাঝে নানা বৈকল্য থাকে। মনে করেন তার মরফোলজি খারাপ, তার যেটা তার মোটাইলিটি ভালো না, এইসব ক্ষেত্রে সার্কোপস হিসাবে টেস্টিসের ব্যবহার আছে। আর্টিকা ইউরেন্স এটা একটা অ্যালার্জির জনিত, যাদের রেশ হয় প্রায়। আর্টিকা ইউরেন্স একটা মেডিসিন। পুষ্টিলেগো ওটো যাদের মিক্স খুব লম্বা, যে বলে তো আমার এক মেন্স হতে হতে নেক্সট মেন্সের নাগাল পায়, এত বেশি নরম মেন্স করে। এটা পুষ্টিলেগো আরও মেডিসিন আছে। পুষ্টিলেগো একটা ওয়ান অফ দ্য মেডিসিন। ইউভাউস, ফ্লেক্সিডিনাম, ভেনেডিয়াম ওই ব্লাড ভেসেলসের বৈকল্যের একটা ওষুধ, সেই ক্ষেত্রে আপনার হার্টের কিছু ব্যবহৃত হয়। ভেরিওলিনাম এটা স্মল পক্সের একটা ওষুধ। বিমাকুলাস এটা অনেকটা পুষ্টিলেগোর মতো, যা এক্সেস পিপি ব্লিডিং হয়, সেটা হতে পারে আপনার ইউটেরাসে কোনো টিউমারের কারণে, ইভেন ক্যান্সারের কারণে। বিমাকুলাস একটা স্মল মেডিসিন, বিদ্যা মাইনর। মোটামুটি এগুলো হলো আমাদের স্মল রেমেডিস, যেগুলা প্রায় লাগে মানে যারা এগুলো ব্যবহার করে অভ্যস্ত। যারা ধরে এগুলা পড়াশোনা হয়তো বেশি করেন নাই এই সম্বন্ধে, বা ওই ধরনের ক্রিটিক্যাল কেস যাদের কাছে কম, তারা হয়তো এইগুলা কম ব্যবহার করে। কিন্তু যখন আপনার আস্তে আস্তে আপনার প্র্যাকটিস বাড়বে, আপনি আরও বেশি বেশি কেস দেখতে থাকবেন, দেখবেন যে এই ওষুধগুলো কিন্তু আপনি তখন আপনার আয়ত্তে আনতে হবে, আপনার পড়াশোনা করতে হবে। আমরা এখন আসবো যে এই যে আমরা ম্যাথমেটিকা কীভাবে শিখি, কীভাবে শিখবো, কী কী মেডিসিন শিখবো, এই সম্বন্ধে আমরা ডিটেলস বললাম। এবার আমরা আসবো যে ম্যাথমেটিকার পাশাপাশি আপনি যদি ভালো হোমিওপ্যাথ করতে চান, তাহলে রেপার্টরিটাও একইভাবে চর্চা করতে হবে, একদম পাশাপাশি। মানে কোনটা কম কোনটা বেশি না, অবশ্যই ম্যাথমেটিক বেশি পড়বেন, কিন্তু রেপার্টরিকে সারা যাবে না। আমরা কী করি, আমরা চেষ্টা করি সাধারণত ম্যাথমেটিকের মতো রেপার্টরি অনেকগুলো বই আছে। আমরা যখন ছাত্র ছিলাম 70-এর দশকে তখন কিন্তু দুইটা রেপার্টরি বেশি ব্যবহার হতো, দুইটা মাত্র। এই সিনথেসিস বা এই যে ধরেন মার্কি বা কী বলে কমপ্লিট রেপার্টরি, এগুলো জন্ম হয়নি ছিলাম। কেন্ট রেপার্টরি এবং মনিকেশনের যারা পেটের পকেট, এই দুইটা রেপার্টরি আমরা শিখতাম। এর মধ্যে প্রথমে শিখতাম কেন্ট এবং এরপরে মনিকেশন যারা পকেট। কেন্টটা বলা হয় যে কেন্টটা আপনি শিখবেন বুক রেপার্টরি থেকে। রেপার্টরি আমরা বলি তিন ধরনের, মানে ফর্ম হিসেবে বুক রেপার্টরি, যেটা বই আকারে আপনার ব্যবহৃত হয় বা প্রকাশিত হয়, চর্চা করা হয়। আর একটাকে বলে কার্ড রেপার্টরি। কার্ড রেপার্টরি আজকাল কম্পিউটার আসার পরে অনেকটা উঠে গেছে আমাদের দেশে। মনে হয় আমি আগে কার্ড রেপার্টরি চর্চা করি, এবং কার্ড আগে বোধহয় আমি কেন করি 1979 সালে 7,200 ইন্ডিয়ান রুপি দিয়ে
এই যে কিশোর কার্ড রেপার্টরি 900 কার্ডের একটা রেপার্টরি বিশাল এটা কিনি এবং আমি এটার ব্যবহার শুরু করি। আমরা দেখতাম যে অনেকে এর নামও জানেন না বা ব্যবহার করেন। পরে যখন কম্পিউটার এসে গেল, বিশেষ করে আমি কম্পিউটার ব্যবহার শুরু করি 1988 থেকে। এই যে বেলজিয়াম থেকে আপনার রাডার প্রকাশ হলো, বেলজিয়ামের নাম ইউনিভার্সিটি থেকে, সরাসরি বেলজিয়াম থেকে কিনেছিলাম। তখন কিন্তু কার রেপার্টরি আমি নিজেই কমাতে কমাতে আর করি না। এখন যা সেটা হিস্টোরিক্যাল ইন্টারেস্টের একটা ব্যাপার হয়েছে। তবু কোনো যে সময় পেলে আমরা একটু আলোচনা করতে পারি, জাস্ট ফর ইউর ইন্টারেস্ট। তারপরে হলো কম্পিউটার রেপার্টরি, তাহলে বুক রেপার্টরি, কার্ড রেপার্টরি, কম্পিউটার রেপার্টরি। কম্পিউটার রেপার্টরি এমন এক পর্যায়ে এখন চলে গেছে আমরা আর বুক রেপার্টরির ব্যবহার আমি তো আর করি না, করার শেখাই, লোকদেরকে শেখাই বুক রেপার্টরি দিয়ে, কিন্তু ব্যবহারে ওই কম্পিউটারই চলে আসে, কারণ ওইটা খুব তাড়াতাড়ি এবং আসাই করা যায়। কিন্তু আপনাকে রেপার্টরি শিখতে হবে বুক রেপার্টরি দিয়ে। অনেকে দেখি যে কম্পিউটার শিখেন না, দিস ইজ রং। আপনি বুক রেপার্টরি দিয়ে শিখেন, বুক রেপার্টরি আয়ত্ত করে দেন ইউ গো ফর কম্পিউটার। আপনার লার্নিংটা খুব পোক্ত হবে। আচ্ছা, এখন আপনি ফার্স্ট রেপার্টরি শিখবেন কেন্ট রেপার্টরি। কেন্ট রেপার্টরি কেমনে শিখে বা কেমনে ব্যবহার করে আমরা রেপার্টরি আলাদা ক্লাস নেব, একটা সিরিজ অফ ক্লাস, প্রায় 10টা বা 12টা ক্লাস আমরা শীঘ্রই নেব। ওইখানে আমরা আলোচনা করবো। এখানে শুধু আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন কেন্ট রেপার্টরিটা পড়ে ফেললেন, এর গঠন প্রণালী শিখে ফেললেন, রুব্রিক বের করা শিখে ফেললেন, এখন আপনাকে যেটা করতে হবে, কেন্ট রেপার্টরি কি কি রুব্রিক আছে আপনি কি করে বুঝবেন? রোগী কতগুলো লক্ষণ দিলেন, কেন্ট রেপার্টরি আছে কিনা আপনি আইডিয়াটা কিভাবে করবেন? এটা কিন্তু সহজ কোনো সূত্র নাই, এখানে কঠিন। এবং যেটা আপনাকে করতে হবে, এই সূত্রটা হইলো পুরা কেন্ট রেপার্টরি পড়ে ফেলা, একবারে 1 থেকে 100 পর্যন্ত, মানে মেন্টালের ফার্স্ট পেজ থেকে ধরে আপনি একদম কি বলে জেনারেলের লাস্ট পেজ পর্যন্ত আপনাকে পড়তে হবে। তাহলে কিভাবে পড়বেন? এটা সাধারণত বলা হয় যে আপনি ফার্স্টে পড়বেন মেন্টাল, যেহেতু মেন্টাল প্রথমেই আসছে মাইন্ড, এবং পড়বেন পরে জেনারেল। এই দুটাকে বেশি আয়ত্ত করার চেষ্টা করবেন। এই দুইটা আয়ত্ত হয়ে গেলে তারপর আপনি হেড থেকে ধরে অ্যানাটমিক্যাল স্কিমা অনুযায়ী বাকি চ্যাপ্টারগুলোর রুব্রিকগুলো পড়তে থাকবেন। এবং একবার যখন মনে করেন আপনি পড়ে ফেললেন পুরা কেন্ট রেপার্টরি, বেশি সময় লাগে না, কিন্তু আমি কয়েকশো বার পড়েছি আমি কেন্ট রেপার্টরি, যদি বিশ্বাস করেন আমাকে। তো এই জন্য আপনি একদম প্রথমটার থেকে ধরবেন এবং পাশে একটা রেপার্ট কি বলে এটার নাম, ডিকশনারি রাখতে হবে। এখন আমাদের লাগে না, কিন্তু প্রথমে আমরা এটা ফলো, আমাদের উস্তাদরা বলতে যে ডিকশনারি সাথে রাখবেন। এবং যখনই দেখবেন যে একটা শব্দ আপনি বুঝছেন না, ডিকশনারি থেকে বের করবেন, বের করে কাঠ পেন্সিল দিয়ে, যেটা উড পেন্সিল বলে, ওইটা দিয়ে ওইখানে লিখে রাখবেন ওই রেপার্টরির মধ্যেই এর অর্থটা। তাইলে হবে কি, নেক্সট টাইম যখন আবার আপনি দেখবেন ওই শব্দটা এসে আপনি আটকে গেছেন, ওই যে আপনার লেখাটা আছে এটা আপনাকে ইজি করে দিবে। তবে আমি একটু বলবো, আমাদের একজন জুনিয়র বা ছাত্র মতো উনি ছিলেন, আপনি তো বলে গেলাম, ওনার একটা বাংলা রেপার্টরি আছে, নামটা বলে গেলাম, যদি আমার মনে করেন পরে মনে করাবেন। তিনি আমার কাছে আসতেন অনেক, এবং হি ওয়াজ ভেরি সিরিয়াস অ্যাবাউট লার্নিং রেপার্টরি। আমি ওনাকে অনেক হেল্প করেছি এবং ওই জি জি ডাক্তার আশরাফ হোসেন ফারুকী? না না না, মাসুদ খানের নাকি স্যার? মাসুদ খানের বইটা লাজবাব, ওইটাই পড়বেন। কেন লাজবাব? উনি বইটা যখন উনি লিখে তখনই আমার কাছে আসতেন, এসে আমার দেখাতেন যে স্যার আমি এইভাবে করবো, এইভাবে করবো। আমি ওনাকে এনকারেজ করতাম। ওনার বইটা লাভ হলো যে উনি বাংলাটা করছেন, ইংলিশের স্ট্রাকচারটা পুরো রাখছেন, মানে কেন রুব্রিক, সাব রুব্রিক, সাব রুব্রিক সব ইংলিশের প্যাটার্নটা ঠিক রাখছেন, শুধু শব্দগুলো বাংলা করছেন। তাতে লাভটা হলো কি আপনার, ওই যে আমরা যেটা আমাদের প্রথম 70-এর দশকে যা করতাম, যে আমরা একটা ডিকশনারি
থেকে সব যেটা পারি না ওই শব্দটা লিখে রাখতাম। এটা আপনারা এখন করতে হবে না যদি মাসুদ খানের রেপার্টরি থাকে, কারণ এর মধ্যে ইংলিশের পাশেই বাংলাটা আছে এবং মোটামুটি যদি কিছু ভুল আছে ওনার, উনি বেঁচে থাকলে হয়তো আমি ওনাকে হেল্প করতাম কারেকশন করার জন্য। এনিওয়ে এরপরে যা আছে খুবই ভালো আমি মনে করি। যারা ইংরেজি বেশি ভালো বোঝেন না তাদের জন্য এই বইটা ফার্স্ট রেপার্টরি বই হলেই ভালো আমি মনে করি। আচ্ছা, তাইলে আপনি যখন রেপার্টরি পুরোপুরি সবগুলো রুব্রিক আপনি পড়ে ফেললেন, আক্ষরিক অর্থে সব, মাইন্ডের প্রথম থেকে ধরে একদম জেনারেলের শেষ পর্যন্ত আক্ষরিক অর্থে সব, একটা রুব্রিকে বাদ দেওয়া যাবে না। আমরা সেইভাবে পড়ছি। এখন আপনাকে যেটা করতে হবে, পরে ছেড়ে দিলে কিন্তু আবার আবার মাথার থেকে এগুলো চলে যাবে। এই জন্য আপনি একটা লক্ষ্যমাত্রা রাখবে, বছরে একবার কেন্ট রেপার্টরি আবার খতম দিবেন। কোরআন শরীফ যেমন আমরা খতম দেই, ওই কেন্ট রেপার্টরি বছরে একবার খতম। সহজ কোনো ব্যাপারই না। যখন আপনি 2-3 বার খতম দিবেন দেখবেন আপনার খতমের স্পিড অনেক বেড়ে যাবে এবং তখন পুরো কেন্ট রেপার্টরিটা আপনার হাতের মাঝে এসে যাবে, একেবারে ফিঙ্গার টিপস। যদি বলা মাত্র আপনি জানেন যে এই রুব্রিকটা আছে, কোথায় আছে সব জানেন আপনি। আর কেন্ট রেপার্টরি যে এইভাবে শিখবে তার জন্য অন্য সব রেপার্টরি সহজ হয়ে যাবে। তো এই একটা আমি বললাম, আপনি কেন্ট রেপার্টরি প্রথমে বুক রেপার্টরি হিসাবে শিখেন, তার প্রত্যেকটা রুব্রিক পড়েন, তারপর বছরে একবার করে খতম দিবেন। যারা হোমিওপ্যাথি করবে হি মাস্ট বি ভেরি 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 সিরিয়াস হোমিও উন্মাদ। আপনি এছাড়া কিন্তু মুখ্য লাভ করতে পারবেন না। এখন আপনার কেন্ট রেপার্টরি 1 বছর মানে 2 বছর একবার দেন, 3 বছর একবার খতম দেন, তবু দিতে হবে, নাহলে ভুলে যাবেন আপনি। আরেকটা বই ছিল এখন যেটা অনেকে পড়ান না, অনেকে জানেনও না, বুঝেনও না। আমাদের সময় এটা কিন্তু একটা মেইন বই ছিল, সেটা হলো বনিং মোশনস থেরাপিউটিক পকেট বুক। আমাদের সময় গুরুরা শিখাতেন যে যখন আপনি একটা কেস দেবেন, কেস সৃষ্টি দিলেন, দেখলেন যে এর মধ্যে যথেষ্ট ইম্পর্টেন্ট মেন্টাল এবং জেনারেল সিমটম আছে, তাইলে আপনি কেন্ট রেপার্টরি ব্যবহার করবেন। যদি রেপার্টরি করতে চান কেন্ট রেপার্টরি। কিন্তু একটা কেস দিলে দেখলে যে তার মেন্টাল আছে কিন্তু উইক, অত শক্তিশালী মেন্টাল না, জেনারেলও বেশি শক্তিশালী না, শুধু পার্টিকুলারে ভর্তি, পার্টিকুলার উইথ মডালিটিস, সামটাইমস উইথ কজেশন। এই যদি থাকে দেন ইউ গো ফর বনিং মোশন থেরাপিউটিক পকেট বুক এবং ওইটা আপনাকে এক্সাক্ট মেডিসিনটা বের করে দিবে। আই এম অ্যাফ্রেড বাংলাদেশে এখন কতজন হোমিওপ্যাথ এই বইটা পড়তে পারেন। এটা কিন্তু অনেকেই নামও ভুলে যাবেন, অনেকে কিনেনও না, পড়েনও না, কিন্তু এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বই, বনিং মোশন থেরাপিউটিক পকেট বুক। আমাদের সময় বলতো যে এই 2টা বই আগে তুমি আয়ত্ত করে নাও। এখন যখন আয়ত্ত হয়ে গেল, আমাদের সময় 3rd বই বলতো ফাটক্স রেপার্টরি। ফাটক্স রেপার্টরি ছোট্ট একটা রেপার্টরি, কিন্তু দেখবেন এর মাঝে অনেক রুব্রিক আপনি আর কোথাও পাবেন না ফাটক ছাড়া। তো ওইটা আমরা ব্যবহার করি। তারপর আপনার বরিকের যে মেটারমেটিকা, এর মধ্যে বরিকের রেপার্টরিটা আছে, এটা একটা ক্লিনিক্যাল রেপার্টরি। এর মধ্যে আপনি যদি ক্লিনিক্যাল টার্মগুলো ভালো বুঝেন তো বরিকের রেপার্টরি আপনাকে অনেক হেল্প করবে। এখন হয়ে গেছে সিনথেসিস রেপার্টরির যুগ। এই যে কেন্টের রেপার্টরিটাকেই উপজীব্য করে এর মধ্যে লক্ষ লক্ষ নতুন রুব্রিক দিয়ে যে রেপার্টরিটা গ্রন্থনা করা হয়েছে সেটা হলো সিনথেসিস রেপার্টরি। এখন কিন্তু আমরা মানে আমি বা আমার মতো যারা আছেন, যারা সিনিয়র হোমিওপ্যাথ, যারা ভালো রেপার্টরি ব্যবহার করতে জানেন, কেন্ট রেপার্টরি কিন্তু আর ব্যবহার করি না, করি সিনথেসিস। হয় আপনি ওগুলো কেন করেন না? কারণ সিনথেসিস রেপার্টরিটা এমন, এটা পুরা কেন্টকে ধারণ করে, কেন্ট পুরাটাই আছে এখানে, এর সাথে এক্সট্রা হাজার হাজার লক্ষ লক্ষ রুব্রিক এবং আরো সুবিধা। এই যে নতুন রুব্রিকটা বা নতুন যে মেডিসিনটা, এটা কার রেফারেন্সে নেওয়া হয়েছে তার নাম আছে এখানে। এখন দেখলেন যে আপনি আরে এই মেডিসিনটা তো এড করছে বিজুল কাজ, ওকে নেন। আর একটা দেখলেন যে আরেকজন হয়তো আননোন একজন পার্সন, আপনার বেশি ফেথ হলো না, নিয়ে নেয় সেটা, কেন কিন্তু পুরাটাই আছে, এর সাথে এইরকম এড করছে। এই জন্য যারা কেন্ট রেপার্টরি শিখে একটু উপরে যেতে চান, তার সেকেন্ড
মানে পরবর্তী রেপার্টরি হবে সিনথেসিস রেপার্টরি। এখন ধরেন অনেক রেপার্টরি বের হয়েছে, একটা হচ্ছে কমপ্লিট রেপার্টরি, বেশ বড়, এর মাঝে রুব্রিক আরো অনেক বেশি। মেডিসিনেরও দেখবেন যে কিছু গ্রেডও চেঞ্জ হয়েছে, মেডিসিনের নাম্বারও বের হয়েছে বেশি। আরেকটা আছে রবিন মার্ফিস রেপার্টরি। মার্ফি আমাদের বয়সী, উনার বইটার হলো যে উনি অ্যালফাবেটিক লেখছে, যেটা আপনার রেপার্টরি সাজানোর সূত্রটাই উনি শেষ করে ফেলছে। ও আগে করতো কি চ্যাপ্টার ওয়াইজ সাজাতো, না উনি এখন করে দিছে আপনার অ্যালফাবেটিক্যালি, এবং তার এখানে ডিজিজ ওয়াইজ অনেক রুব্রিক আছে যেটা অন্য বইতে নেই। কাজে আপনি একটা রেপার্টরি যারা খুব সিরিয়াস হয়ে পান বা অনেক জটিল কেস ডিল করেন, আসলে একটা রেপার্টরি দিয়ে কোলানো যায় না। এখন যদি আপনি কম্পিউটার রেপার্টরি ব্যবহার করেন, দেখবেন যে একসাথে আপনি 15-16টা রেপার্টরি ব্যবহার করতে পারছেন একসাথে একটা কেসের জন্য, ওই ব্যবস্থা আছে। এই জন্য এগুলো আরো রিফাইন্ড। তা আমার মনে আমরা এখানে এই আলাপটা এখানে শেষ করবো। শুধু রেপার্টরি সম্বন্ধে একটু জিনিস, আরেকটা ফাইল থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা কি দেখা যাচ্ছে? কেস টেকিং, সর্টিং অফ সিমটমস, ডক্টর পাটওয়ারি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ফাইন। তাহলে আমরা এখান থেকে একটু যেটা দেখাতে চাচ্ছি, যে আপনি যখন একটা হোমিওপ্যাথিক পেশেন্টকে একটা হোমিওপ্যাথিক ওষুধ দিতে চাই, চিকিৎসা করতে চাই, আমরা কি কি জিনিস আমাদের সামনে লাগে। আমরা প্রথমে বলছি যে একটা ডিটেইলড কেস টেকিং, সে সম্বন্ধে আমরা অনেক আলোচনা করেছি, ভবিষ্যতে তো কখনো করবো। এটা একটা ডিটেইলড কেস টেকিং যার যত ভালো, যার টেকনিক যত উন্নত, তার মেডিসিন সিলেকশন সহজ হবে। কেস টেকিং এর পরে যে কাজটা হয় সেটা হলো এভ্যালুয়েশন এন্ড সর্টিং অফ সিম্পটমস, মানে লক্ষণ বাছাই। যে রোগী তো আপনাকে 60-70-100টা লক্ষণ দিল, ওইগুলো দেখে সবটাতে ওষুধ বের করবেন? নো, আপনি বড় জোর 8টা-10টা, ম্যাক্সিমাম 10টা, এর বেশি লক্ষণ দিলে আপনি মানে ওষুধ বের করতে অনেক সমস্যা হয়ে যায়, বিশেষ করে রেপার্টরি করতে আপনার অনেক গাজারি হয়ে যাবে। এই জন্য সঠিকভাবে লক্ষণ বাছাই করতে হবে। তারপরে যে লক্ষণ বাছাই হয়ে গেল, এই বাছাইকৃত লক্ষণ দিয়ে আপনি মেডিসিন সিলেক্ট করবেন, উইথ অর উইদাউট রেপার্টরি। আপনি অনেক সহজ কেস আছে, আমরা রেপার্টরি ব্যবহারই করি না। কেস নিতে এটা কোষ্ঠিকামের চেহারায় উঠে আসে, কোষ্ঠিকাম দিয়ে দিই। কেস নিতে এটা লাইকো হয়ে মানে বসে থাকে, লাইকো দিয়ে দিই। আবার কোনো কেসে যেখানে একটু ডিফিকাল্ট, একটা ওষুধের না 3টে ওষুধের পিকচার আসতেছে, তো কোনোটাতেই আপনি একদম ক্লিয়ার কাট যেতে পারছেন না, সেখানে আমরা রেপার্টরি আশ্রয় নেই এবং রেপার্টরি তুলাদণ্ডে বিচার করে ওষুধ নির্বাচন করি। কাজে আপনি সিলেকশন অফ রেমেডি করতে পারেন উইথ অর উইদাউট রেপার্টরি। আচ্ছা, এখন যে আপনি তারপরে আমরা সিলেকশন অফ পটেন্সি করি অ্যান্ড ডোজ দেই। পটেন্সি সিলেকশন ইম্পর্টেন্ট ব্যাপার, পার্টিকুলারলি যারা সেন্টাসিমিলার মেডিসিন নেন। অ্যান্ড দেন উই অ্যাডভাইস ফর ডায়েট অ্যান্ড রেজিমেন। এটাও হোমিওপ্যাথি চিকিৎসার অঙ্গ। একটা রুগীর সঠিক ডায়েট আপনি নির্দেশ করবেন। একটা ডায়াবেটিসের রুগী হইতে পারে, একটা ধরেন গাউটের রুগী হইতে পারে। তো এখানে আপনার সতর্কভাবে ডায়েট নির্দেশ করতে হবে, নতুবা চিকিৎসা পুরোপুরি সাকসেসফুল হবে না। তারপর রোগীটাকে আমরা ছেড়ে দিই, এটা হলো ফার্স্ট প্রেসক্রিপশন। দেন দি পেশেন্ট কামস ফর ফলো আপ। তখন আমরা কেন্টের 12 অবজারভেশন, ভিজুয়াল কেসের 22 অবজারভেশন এবং হেরিং স্লো অফ কিউরের মাধ্যমে আমরা ফলো আপ করি। এটা কিন্তু আমি শর্টে আপনাকে হোমিওপ্যাথির একটা পিকচার দিয়ে দিলাম যে আপনার ফার্স্ট এন্ড সেকেন্ড প্রেসক্রিপশন আমরা কিভাবে করি। আমি যে কথাটা দেখানোর জন্য সেখানে আমি চলে আসি। আমরা চলে আসছি।
আচ্ছা আচ্ছা, এই যে এখানে আসি আমরা আমরা বলছিলাম আগে যে রেপার্টরি 3টা টাইপ আছে। এই যে দেখেন, বুক রেপার্টরি, কার্ড রেপার্টরি এবং কম্পিউটার রেপার্টরি। বুক রেপার্টরি যেমন বই, যেগুলা কেন্টের বই, মনোভিশনের বই, সিনথেসিস রেপার্টরি, বরিক রেপার্টরি, এগুলো হলো বুক রেপার্টরি। কার্ড রেপার্টরি সবচাইতে একজস্টিভ কার্ড রেপার্টরি হলো কিশোর কার্ড রেপার্টরি, যেটা আমি বললাম 900 কার্ডের একটা মানে আপনার কার্ড রেপার্টরি। কেউ যদি চান কখনো আমার চেম্বারে আসেন বা একটা গ্রুপ হয়ে আসেন, তাহলে আমি কার্ড রেপার্টরির উপর একটা লেকচার দিতে পারি এবং আপনি শিখে যাবেন কার্ড রেপার্টরি, অ্যাটলিস্ট ফর হিস্টোরিক্যাল ইন্টারেস্ট অফ রেপার্টরি। আচ্ছা, থার্ড হলো কম্পিউটার রেপার্টরি, যেটা আজকাল হোমিওপ্যাথদের মানে ইম্পর্টেন্ট একটা টুল হয়ে গেছে। এখানে ধরেন রাডার আছে, কারা আছে, মেক রেপার্টরি, হোমপাথ, অনেকগুলো আছে। আমরা সাধারণত বেশি ব্যবহার করি রাডার, কারণ রাডারেই বিশেষ করে সিনথেসিসটা রাডারের অংশ এবং এটা আপনাকে ম্যাক্সিমাম হেল্প করে, এই জন্য এটা করে অন্যগুলো করি। আচ্ছা, এখন আমি একটা কেসে যে আপনি রেপার্টরি করবেন, রেপার্টরাইজেশন করবেন, রেপার্টরি করুন, এর স্টেপগুলো কি আমি জাস্ট সংক্ষেপে দিচ্ছি আপনাদেরকে। রেপার্টরি করতে গেলেই যে ফার্স্ট কথাটা হলো প্রপার কেস থেকে, এই যে অর্গাননের সূত্র 83 থেকে 104 পর্যন্ত কেস থেকে ভালো করে করতে হবে, আর নাহলে আপনি রেপার্টরিতে সাকসেসফুল হবেন না। কেস টেকিং এর পরে ওই যে আগের কথা মতো চলে আসলো এভ্যালুয়েশনের সর্টিং অফ সিম্পটমস, মানে লক্ষণ বাছাই। যে আমি মনে করেন রোগীর কাছ থেকে 70-75টা লক্ষণ নিলাম, একটা বিশাল একটা কমপ্লেক্স কেস। আমি কিন্তু 70-75টা লক্ষণ দিয়ে মেডিসিন সিলেক্ট করবো না, নেভার এভার। তাইলে আপনি যদি রেপার্টরির মাধ্যমে করতে চান, আমরা বলা হয় মিনিমাম 5 ম্যাক্সিমাম 10। আপনি 5-এর কম যদি নেন, 3টে নিলেন, 4টা নিলেন সিমটম বা রুব্রিক, দেখবেন যে অনেক সময় মেডিসিনে মিস হয়ে যাবে আপনার। আবার 10-এর মেডিসিন যদি নেন, রুব্রিক বা সিমটমস, তাহলে তুমি এটা একটা ড্রাজারি হয়ে যাবে, মানে ক্লিয়ার কাট ইন্ডিকেশন দেবে, অস্পষ্টভাবে অনেকগুলা মেডিসিন চলে আসবে। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যারা রেপার্টরি করতে চাইবেন বা শিখতে চাইবেন, যে লক্ষণ বাছাই, যে কোনগুলো একদম রোগীর লক্ষণ, এইগুলো যদি তুলে আনতে পারেন, রেপার্টরি উইল গিভ ইউ গুড রেজাল্ট। যখন আপনি লক্ষণ বাছাই হয়ে গেল, আপনি সাজিয়ে লিখলেন সে 8টা লক্ষণ, মেন্টাল থেকে কিছু, জেনারেল থেকে কিছু, পার্টিকুলার থেকে কিছু। এখন আপনি বলবেন, এটাকে বলে প্যারাফ্রেজিং। আমি কিন্তু এর আগেও বলছি, আমরা রেপার্টরি ক্লাস আলাদাভাবে নেব। আমি এক সময় রেপার্টরির ক্লাস নিতাম, আরো ধরেন 20 বছর আগে হবে বা আরো আগে। তখন আমরা বলতাম যে আমরা 7টা ক্লাস দিই রেপার্টরি। 7টা ক্লাসে একজন রেপার্টরিতে অজ্ঞকে রেপার্টরিতে বিজ্ঞ বানাই দিই। আসলে এতটা তো হয় না, কিন্তু অ্যাটলিস্ট হি ক্যান ইউজ রেপার্টরি and he can repertorize। এই 7টা লেকচারে আমার এইভাবেই সেট আপ ছিল। তাই এটাকে আর একটু বড় করেছি আমি এখন, যেহেতু রেপার্টরি আর অনেকগুলা ইনক্লুড হয়ে গেছে, কম্পিউটার চলে আসছে। আমরা ওই ক্লাসটা নেব এবং আমি আশা করি আপনারা বেনিফিটেড হবেন। এটাকে বলে প্যারাফ্রেজিং, যে আমি তো 8টা লক্ষণ বাছাই করলাম, এটাকে প্যারাফ্রেজ করবো না। হোয়াট ইজ মিন বাই প্যারাফ্রেজিং? প্যারাফ্রেজিং হলো conversion of symptom of the patient into rubrics of repertory। রোগী যে বললো লক্ষ্যটা, এটাকে রেপার্টরির ভাষায় চেঞ্জ করা। এখন মনে করেন রোগী বললো যে স্যার, আমার পায়ের তলায় খুব দুর্গন্ধ ঘাম, তাহলে তার পায়ের তলায় দুর্গন্ধ কত করবে, এটা হলো রোগীর লক্ষণ। আপনি রুব্রিকে নেবেন কিভাবে? এটাকে একটা বিশেষ কায়দায় সাজাতে হবে, যেটা কোথায় পায়ের তলায় বলছে, তাহলে এক্সট্রিমিটিতে যেতে হবে। তারপর লক্ষণটা কি? ঘাম, তাহলে পার্সপারেশনে যেতে হবে। কোথায়? পায়ের তলায়, তাহলে প্রথমে ফুট, তারপর সোল, তারপর দুর্গন্ধ, তাহলে অফেন্সিভ। এই যদি আপনি যান, এক্সট্রিমিটি, পার্সপাইরেশন, ফুট, সোল, অফেন্সিভ, তাহলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা হলো প্যারাফ্রেজিং।
এই প্যারাফ্রেজিং বুঝতে হলে কিন্তু আপনাকে ওই যে পুরা ক্যান্ট্রাপটিন বললাম যে রুব্রিক করতে হবে আগার থেকে গোড়া পর্যন্ত। যত বেশি পড়বেন প্যারাফ্রেজিং পানির মতন হয়ে যাবে আপনার কাছে, প্যারাফ্রেজিং জাস্ট পানি হয়ে যাবে আপনার কাছে। আর যদি আপনি বেশি না পারেন তাহলে প্যারাফ্রেজ করতে আপনি গলত গর্ব হবেন। আমি বহু বছর আগে আমাকে একজন উনি খুব ভালো রেপার্টরি জানেন, উনি রেপার্টরি শিক্ষকও বটে, তো কথা প্রসঙ্গে এমনি উনি আমার বন্ধু, জুনিয়র বন্ধু, বললেন যে আমি রেপার্টরি এমন কোনো লক্ষণ নাই যে রেপার্টরিতে আমি বের করতে পারবো না। এইসব কিন্তু বলতে নেই, কারণ আমরা অনেক জানলেও অনেক জায়গায় দেখা গেল যে মাথায় আসে না, আরেকজন হয়তো বের করে দেবে। তো আমি কথাটা দেখলাম যে না, এটা তো ধরা লাগে। আপনি সবগুলো বের করতে পারেন বলে যে কোনোটা বলেন, মিস নাই। আচ্ছা, তো এখানে ওটা বাজিটা জিতে গেলাম, নাহলে আমার ইচ্ছে ছিল একটা বাজি লাগাই। আমি বললাম যে আপনাকে আমি একটাই লক্ষণ দেবো, এবং এই লক্ষণ রেপার্টরিতে 6 জায়গার মধ্যে আছে, আপনি এক জায়গায় বের করলে হয়ে যাবে। হ্যাঁ বলুন, আপনারা শুনুন। আমি এর আগে মতো যে লেকচারে বলছি, কেউ কেউ জানতে পারেন হয়তো। আমি বললাম যে মনে করেন একটা রোগীর ট্রেনের নিচে পড়ে বা বাস অ্যাক্সিডেন্ট হয়ে তার ডান হাতটা কাটা গেছে, ডান হাত কেটে ফেলে দিচ্ছে, আর ডান হাত নেই। সে 1 মাস পরে আপনার কাছে আসলো, আপনার হোমিওপ্যাথি ডাক্তার, যে স্যার আমার ডান হাতের বুড়ো আঙ্গুলের ব্যথায় আমি রাত ঘুমাতে পারি না। দেখেন অবস্থা, তার ডান হাতই নেই, আর ডান হাতে বুড়ো আঙ্গুলের ব্যথায় সে ঘুমাতে পারে না। আমি বের করেন। প্রথমত বলে এটা কোনো একটা কথা হইলো, ওই লোকের হাতই নেই, আপনার বুড়ি আঙ্গুলের ব্যথা হবে কি? আমি তো প্রথমটা আপনি জানলেন না, আপনি ফ্যান্টম লিম্ব কাকে বলে এটি জানেন না, তাহলে রেপার্টরি করতে গেলে আপনাকে প্যাথোলজির জ্ঞানও লাগবে। আমি ফ্যান্টম লিম্ব বুঝে বলে না বুঝে, আমি তাহলে আপনি বাদ দেন, আমি পারবেন না, এক জায়গায় বের করতে পারবেন না, এটা 6 জায়গায় আছে। তো এই জন্য বলছি আপনি, আমি কেন পারলাম, আমি পারি এখানে, আমি আসতো রেপার্টরি করছি অনেকবার, কাজে আমি জানি এই লক্ষণ আছে, এই রুগীটা আছে। এই জন্য রেপার্টরি যারা শিখবেন, আমার আমি যদি বলি, আমি কিছুটা যদি সিনিয়র হই আপনাদের বা অভিজ্ঞ, আমার অভিজ্ঞতা থেকে বলছি, ওই যে বললাম হোমিওপ্যাথি শেখার কোনো রাজপথ নাই, ম্যাথমেটিক্যাল রাজপথ নাই, রেপার্টরি শেখার রাজপথ একেবারে বাই স্টাডি স্টাডি অ্যান্ড স্টাডি। এর ছাড়া এটাকে আয়ত্ত করার কোনো কৌশল নেই, কিন্তু আস্ত রেপার্টরি করতে হবে। তাইলে আমরা এই যে প্যারাফ্রেজিং, এটা ভালো বুঝবে না, চট করে ফেলতে পারেন প্যারাফ্রেজিং। আচ্ছা, তার প্যারাফ্রেজিং হয়ে গেল, এখন আপনি ওই রুব্রিকটা বের করেন এবং এর পাশে যে ওষুধগুলো আছে ওষুধগুলো আপনি গ্রেড সহ লিখেন। এটা হলো 4 নম্বর স্টেপ। আপনি প্রত্যেকটা রুব্রিক সাজিয়ে লিখলেন, এর পাশে যে ওষুধগুলো আছে গ্রেড সহ লিখলেন। এখন আপনি স্কোরিং করবেন, যেটাকে যেহেতু রেকর্ডের ক্লাসটা আমি যাচ্ছি না, আমি ধরে নিয়ে আপনারা বুঝেন, স্কোরিং করবেন। স্কোরিং করে আপনি ধরেন 10টা ওষুধ যেটা হাইয়েস্ট স্কোর দেয় এটাকে আপনি রাখলেন। এই 10টার মধ্যে আপনি একটা মেডিসিন বের করতে হবে, যেটা সিমিলিমাম। কিভাবে বের করবেন? এটা হলো বাই কম্পেয়ারিং উইথ রেপার্টরি অ্যান্ড উইথ দ্য পেশেন্ট। আরে রেপার্টরি ভুল বললাম, ভেটেরিমেডিকা স্টাডি করে রুগীকে জিজ্ঞেস করে একটা মেডিসিন আসবে। এখন এখানে একটা কথা আছে, কেন্টে করতেন উনি মাত্র 3টে মেডিসিন দিতেন। মনে করে এখানে স্কোর আসলো 12-14টা মেডিসিন, উনি ফার্স্ট 3টে দিতেন। প্রথম 3টা মেডিসিন দিয়েই উনি দেখতেন কোন মেডিসিনটা রুগীর সাথে বেশি খাটে, ওইটা প্রেসক্রাইব করতেন। এলিজাবেথ রাইট হিউবার্ট, কেন্টের একজন বিশাল সাকসেসফুল উত্তরসূরি, আমেরিকান হোমিওপ্যাথিক কি বলে ইওর প্রেসিডেন্ট ছিলেন। উনি বলেন যে আমি তো কেন্ট হতে পারি না, আমি নেই 5টা, কারণ কেন্ট ছিলেন অনেক অভিজ্ঞ, উনি 3টের মধ্যে পড়ে যেত ওনার মেডিসিন, কিন্তু আমি 5টা নেই। কারণ আমি দেখেছি
যে তিনটে নিয়ে যে আমার অনেক সময় ওই ফোর্থ মেডিসিন বা ফিফথ মেডিসিনটা অ্যাকচুয়াল মেডিসিন হয় সিমিলিমাম। কাজে আমি তিনটে নিয়ে মিস হয়ে যায়, আমি 5টা নিই। প্রথম হাইয়েস্ট স্কোর 5টা নিয়ে এর থেকে একটা মেডিসিন বের করার চেষ্টা করি। মিতুল কাজ বলতে না, আমি এদের সাথে অনেক পিছিয়ে, আমি নেই 7টা, মানে হাইয়েস্ট স্কোর হলো 7টা মেডিসিন নিয়ে ভেটেরিনারি এবং পেশেন্টকে জিজ্ঞাসাবাদ করে এক মেডিসিনে আসে। তাহলে দেখেন এখানে কিন্তু অনেক কথাবার্তা, এরা সবাই বিশাল বড় বড় অভিজ্ঞতা, তাদের কথা হলো এইগুলা। তো আপনি এই স্টেপস অফ রেপার্টোরাইজেশন, এখানে আরেকটা কথা নিয়ে আসি, এই যে এটা দেখেন, আমি তো জানি না আপনারা যারা রেপার্টোরি পড়ছেন বা পড়ান এরা এটা দেখা কিনা বা পড়ান কিনা, কারণ আমরা যখন রেপার্টোরি শিখছি এই 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 ধারাটা অনুযায়ী শিখছি। এখানে কি বলা হয়েছে, আগে আমরা বলছি স্টেপস অফ রেপার্টোরাইজেশন, দেখেন, আর এখন এটাকে বলতেছি কি প্রসেসেস অফ রেপার্টোরাইজেশন, রেপার্টোরি করার প্রসেস পদ্ধতি। এখানে দেখেন 11টা পদ্ধতি আছে। তো যখন কম্পিউটার ছিল না আমি আসছি, একদম বেস্ট এবং এক্সস্টিভ পদ্ধতি হলো টোটাল এডিশন প্রসেস। বলবো এটা কি বলে, এটা এখন তো বলবো না, কারণ এটা অন্য ক্লাসে বলবো। এক কথা শুধু বলে টোটাল এডিশন প্রসেস হলো যে ওই রুব্রিকটা লিখে এর যতগুলো ওষুধ আছে একেবারে ফার্স্ট টু 30 সবগুলো লিখতে হবে, একটা বাদ দেওয়া যাবে না। এখানে কোনো ওষুধ মিস হওয়ার সম্ভাবনা নেই। এটাকে বলে টোটাল এডিশন প্রসেস। এটা হলো বেশি নিখুঁত কিন্তু সময় লাগে অনেক বেশি। আর বলা আমাদের টিচাররা বলতেন যে তুমি যখন আস্তে আস্তে দক্ষ হতে থাকলা, খুব ভেটেরিনারি খুব ভালো শিখছো এবং রেপার্টরিতে বেশ দক্ষতা অর্জন করে ফেলছো, এই দুইটা হতে হবে যে ভেটেরিনারি ভালো বুঝো এবং রেপার্টরি তুমি ভালো বুঝো, তাইলে তোমার হলো এই যে 9, 10, 11 9 নম্বর প্রসেস। এটা কি ফিঙ্গারিং প্রসেস। ফিঙ্গারিং প্রসেস আমাদের সময় খুব জনপ্রিয় ছিল। আমরা আসলে ফিঙ্গারিং করার মতো এক্সপার্ট হয়নি, কিন্তু ভাব দেখে আমরা হয়ে গেছি, আমরা ফিঙ্গারিং করতাম। এখন তো পারি বা এরপরে পারছি আমরা। এই জিনিসটা কি ফিঙ্গারিং প্রসেস, এটা হলো ওই যেখানে কথা হলো যে ভেটেরিনারি এবং দুইটাই আপনার দক্ষতা আছে, তাইলে আপনার কি করতে হবে, ফিঙ্গারিং একটা হাতের মাঝে কয়টা আঙ্গুল থাকে দেন, 5টা আঙ্গুল। তাহলে আমি 5টার বেশি রুব্রিক নেওয়া যাবে না। তাহলে আমি খুব ইম্পর্টেন্ট এরকম বেছে 5টা রুব্রিক নিলাম। মনে করেন প্রথমটা নিলাম মেন্টাল লক্ষণ। মেন্টাল লক্ষণ কি, সে বলো কুকুরে ভয়, সে ফর এক্সাম্পল আমি বের করলাম মাইন্ড, ফিয়ার, ডগ। এখানে আমি বুড়ি আঙ্গুলটা দিয়ে দিলাম। এই বইটার মধ্যে দেখা যায় কিনা বুড়ি আঙ্গুল দিয়ে রাখলাম। সেকেন্ড একটা নিলাম আরেকটা মেন্টাল লক্ষণ, মনে করেন যে কি, যে পেশেন্ট খুব সিম্পেথেটিক, অন্যের কষ্ট তার চলতে পারি চলে আসে। আমি বের করলাম মাইন্ড, সিম্পেথি করে আমি আরেকটা আঙ্গুল দিলাম, 2টা আঙ্গুল। তারপরে গেলাম জেনারেলে একটা নিলাম যে রোগী গোসল করতে চায় না, এভারশন টু বাথিং। তখন আমি আরেকটা আঙ্গুল দিলাম। আচ্ছা, আরেকটা জেনারেল নিলাম। কি জেনারেল নিলাম, যে রোগী মিষ্টি মানে মুটি খেতে চায় না, মিষ্টিতে স্ট্রং অ্যাভারশন। বের করেন জেনারেল ফুডস অ্যান্ড ড্রিঙ্কস, সুইট অ্যাভারশন করে আমার দিলাম আরেকটা আঙ্গুল, 4টা। এখন দিলাম একটা পার্টিকুলার, হয়তো যে কারণে আমার কাছে যে আসছে। পার্টিকুলারটা কি, সে এমন হইতে পারে, ধরেন সে একটা বাতের রুগী হইতে পারে, বাতের রুগী। সে বললো যে আমার বাতের ব্যথাটা যদি আর্দ্র আবহাওয়া হয়, যেদিন বৃষ্টি হয় এদিন সবচেয়ে ভালো থাকে। এক কত বড় পিকুলি বাতের ব্যথা আর্দ্র আবহাওয়ায় বাড়ে। সে বললো যে আমার যেদিন বৃষ্টি হয় এদিন আমি পাতলা, এদিন আমার বাতের ব্যথা অনেক কম। তো আপনি বের করলেন, সে হাঁটুতে চলে যায়, হাঁটুতে যান, এক্সট্রিমিটি, পেন, নি,
ওয়েট ওয়েদার বা ফ্রক, এই 5টা দিলেন আপনি। আমি আরেকটা আঙ্গুল দিলাম, এই যে 5টা আঙ্গুল দিলাম আমি এইভাবে 5টা আঙ্গুল, 5টা আঙ্গুল দিয়ে আমি ফার্স্ট আঙ্গুলটাতে দেখবো যে আচ্ছা এর তো বলছে ফিয়ার অফ ডগ, এর মধ্যে কি কি মেডিসিন আছে দেখি, তো আচ্ছা দেখলাম। সেকেন্ডটা ঘোরালাম যে আচ্ছা সিম্পেথেটিক, সিম্পেথেটিক কি কি মেডিসিন দেখলাম, তো আচ্ছা দেখলাম এটা আছে। আচ্ছা তারপর দেখলাম যে সে গোসল করতেছে না, কি মেডিসিন, আচ্ছা এইগুলা। তারপরে দেখলাম সে মিষ্টি খায় না, কি কি মেডিসিন, এটা। তারপরে আদ্রাফ হয় তার মাথার ব্যথা আরাম। এই যে আমি 5টারে নাড়াচাড়া করলাম, এর মধ্যে থেকে আমি কিন্তু একটা মেডিসিন বের করে ফেলবো, কিছু না লিখে, একদম কিছু না শুয়ে, শুধু এইভাবে এইভাবে। এটাকে বলে ফিঙ্গারিং প্রসেস। এটা খুব জনপ্রিয় ছিল 70 দশকের শেষে এবং 80 দশকের গোড়ার দিকে। এটা আমরা খুব ভাব দেখাইতাম যে এই যে ফিঙ্গারিং করে, ফিঙ্গারিং করে আমরা শিখে গেছিলাম। তবে এখন কম্পিউটার আসা সব কিছু অচল হয়ে গেছে, কারণ কম্পিউটারে আপনি ফিঙ্গারিং এর চাইতে আগে মেডিসিন বের করা যায়। তো আমার মনে হয় আমি রেপার্টরির সম্বন্ধে অতটুকুই বলবো, যেহেতু বললাম যে আপনি ভেটেরিনারিকে পড়ার সাথে রেপার্টরি পড়তে হবে আপনাকে, আর নতুবা কিন্তু আপনি সাকসেসফুল প্র্যাকটিশনার হতে পারবেন। আপনাকে ভেটেরিনারিকেও দক্ষ এবং রেপার্টরি দক্ষ, দুইটার দক্ষতা অর্জন করতে হবে। আমি এখন 15-20 মিনিট দেবো আপনাদের, আমরা চলে যাব, আসছি আমি। আমরা চলে যাব এই জিনিসটাতে। এই যে মেডিসিন আপনি করবেন, এইগুলোর শর্ট রিডিং আছে, এটা বলো শর্ট রিডিং। যে মনে করেন আপনি এই লিস্টটা আপনার সামনে রাখলেন, সামনে রেখে এখন এটি ধরলেন। আচ্ছা আমি চিন্তা করলেন, চোখ বুঝে চিন্তা করলেন, আচ্ছা একের মধ্যে একদম মুদ্রা জিনিস কি কি বলো তো, নিজের প্রশ্ন করলেন। আপনি দেখলেন যে সর্বনাশ, আপনার এর তো মেন জিনিসটাই হলো যে তার একটা গ্রেট ফিয়ার এন্ড অ্যাংজাইটি, যে তার মধ্যে অত্যন্ত ফিয়ার অ্যাংজাইটি থাকলো না, এবং তার সাথে থাকবে তো অস্থিরতা, তাইলে সে আপনার একোনেট হতে পারে না। তারপরে আচ্ছা চিন্তা হয়, আচ্ছা এর তো এখানে প্রায় ফিভার টিভার হয়, জ্বর টর হয়, কি কজেশনটা হয়? এর কজেশনটা হলো যে একদম ড্রাই কোল্ড ইয়ার, সে বিকালে বের হয়েছিল, মাঠে গেছে, ঠান্ডা বাতাস গায়ে লাগছে, এসেই তার রাত্রেবেলা জ্বর। তাহলে তার একটা কজেশন আছে, ড্রাই কোল্ড ইয়ার, এর থেকে জ্বর টর হয়, এবং এর সাথে সাডেনলি হয় এবং ভীষণভাবে হয়, এবং তার একটা গ্রেট ফিয়ার এন্ড অ্যাংজাইটি থাকে। তার ফিয়ারটা কি? যে সে মনে করে আমি মরে যাব, এবং হি বিলিভস যে আমি মরবই। এমনকি পার্টিকুলার ঘড়ির কাঁটাটা এই যে 12টা আস্তে আস্তে বিশ্বাস, এই জন্য সে করে কি, আর্সেনিকের সাথে ডিফারেন্সটা দেখেন আপনি, আর্সেনিকের ফিয়ার এবং একোনেটের ফিয়ারের ডিফারেন্সটা দেখেন। একোনেট ভয় পায় সে মরে যাবে, এই জন্য তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে, লোককে ডাকাডাকি করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি গেলাম। তাড়াতাড়ি ধারণা তাড়াতাড়ি নিলে সে বেঁচে যাবে। আর্সেনিক উল্টা, আর্সেনিকও তার ফিয়ার অ্যাংজাইটি রেস্টলেসনেস আছে, কিন্তু আর্সেনিকে মনে করে যে আমার রোগটা এমন এক পর্যায়ে গেছে, কোনো লাভ নেই ডাক্তারের কাছে গিয়ে, এই জন্য সে কাউকে তাকিয়ে দেন এবং ডিসকারেজ করে, লাভ নেই আমাকে গিয়ে, আমার মৃত্যু অনিবার্য। তো একোনেটের মাঝে তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম। আর কি দেখি আমরা একোনেটের মধ্যে, যে তার একোনেটে কিন্তু চামড়া খুব স্কিন হট এবং ড্রাই হয়ে যায়, তার চামড়া হট এন্ড ড্রাই হয়ে যায় এবং জ্বর হয়। এবং অনেকে আমাদের মাঝে দেখছি যে জ্বর হলে প্রথমেই লক্ষণ আর দেখতে যান না, প্রথমে একটা আন্ডিকা দিয়ে দেন, সেটা কিন্তু ঠিক না। আপনার ফার্স্ট প্রতি আন্ডিকা কেন, বেল হতে পারে, প্রায় নিয়ে হতে পারে। এই জন্য যদি আপনার যদি তার লক্ষণ থাকে এখনই দিবেন, নতুবা দিবেন না। তার লক্ষণটা কি? তার এই যে তার সাডেননেস আসবে, তার খুব ভয়াবহ লক্ষণগুলো আসবে, এবং তার একটা এক্সেসিভ ফিয়ার, এবং তার মুখের মাঝে এই ফিয়ারটা
মানে চিত্রিত হয়ে থাকবে। চলে আসি ধরেন এলোতে, আমি ভাবলাম যে চলো তো দেখি তো এলোটা একটু চিন্তা করি, চোখ বুঝলেন যে এলোর মাঝে কি কি আছে দেখি তো আমি। আপনি যদি মনে করেন চিন্তা করেন তো প্রথমে দেখবেন যে এলোর মাঝে কতগুলা জিনিস আছে। একটা চোখ বুঝে যেটা আপনি পাবেন যে আপনার ওর হয়েছে তার পায়খানার স্ফিংটারটা লুজ থাকে, পায়খানার স্ফিংটারটা লুজ, এমনকি পেশাবেরও স্ফিংটার লুজ থাকে। এই জন্য সে হি ক্যানট রিটেন স্টুল, পায়খানা চাপ দিলেই পরে তা কাপড় হয়ে যায়, অথবা পায়খানা। তাহলে যদি এলোর কথা চিন্তা করেন, পায়খানার একটা যোগসূত্র আমরা থাকবো, এর সাথে আছে প্রস্রাবের, ও প্রস্রাবও ধরে রাখতে পারে না। আচ্ছা, আরেকটা আছে আমরা যেটা এলো চিন্তা করি যে এলোর অনেক সময় এই যে পায়খানাটা সে করে এর সাথে কিন্তু প্রচুর বায়ু থাকে, এয়ার স্টুল, এবং সে অনেক সময় মনে করে তার বাতাস বের হচ্ছে, কিন্তু ইনফ্যাক্ট তার পায়খানা বের হয়ে কাপড় নষ্ট হয়ে যায়। এটা একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন অফ আপনার এটা। আবার শুধু যে তার নরম পায়খানাই বের হয়ে যাবে তার কন্ট্রোলের বার তা না, এমনকি শক্ত পায়খানা, খুব কঠিন পায়খানা, সেটাও তার অসারে বেড়ে যায়। কিভাবে? অনেক সময় দেখা যাবে যে মা বলে আমার বাচ্চাটার খুব পায়খানা হইতেছে না, কিন্তু আবার দেখি যে যখন কুদতে ভাবি নিয়ে যে করে না, কিন্তু বিস্তারের মধ্যে শক্ত মল পড়ে থাকে, ওটা তার কন্ট্রোলের বাইরে আপনি আপনি বের হয়ে গেছে। এর আরেকটা থাকে, এর একটা আপনার হেমোরয়েডস এর কিন্তু একটা এফেক্টস আছে। আপনার এলোর যে টিস্যুগুলো থাকে লুজ, পায়খানা রাস্তার টিস্যুগুলা তার ভেনুলস গুলা লুজ থাকে এবং তার হেমোরয়েডস হিসেবে দেখা যায় এবং বের হয়। তো হেমোরয়েডস এর ক্ষেত্রে আমরা মানে এলোকে চিন্তা করি। এখন আপনি এলোর বেলা আরেকটা চিন্তা করতে পারেন আপনি যে এই যে হেমোরয়েডসটা হলো, হেমোরয়েডস ধরেন এখানে হেমোরয়েডস ব্লিডিং হতে পারে, ব্যথা হতে পারে। এর একটা ইম্পর্টেন্ট মডালিটিস আছে। পায়খানার রাস্তায় খুব ব্যথা, গরম পানি দিলে আরাম। আমরা কি ওষুধ চিন্তা করি? মনে করেন অ্যাসিড মিউর চিন্তা করি, তারপরে আপনার অ্যাসিড নাইট্রিক লেকেসিস, এইগুলো গরম পানি দিলে আরাম। কিন্তু যদি সে বলেন গরম পানি দিলে ভালো লাগে না, ঠান্ডা পানি দিলে আরাম, এখানে যদি এলো চলে আসে, তাহলে এলোর যে আপনার হেমোরয়েডস এর একটা পিকুলিয়ার হলো যে তার ঠান্ডা পানি দিলে আরাম। এখন আপনি চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে, ধরো আরেকটা বলেছি যে আমরা, আচ্ছা এনাকার্ডিয়ামটা আমি যদি চোখ বুঝে চিন্তা করি, এইভাবে একটা ওষুধ পড়ার আগে চোখ বুঝে চিন্তা করি যে আমার মাথার মধ্যে এই মুহূর্তে এনাকার্ডিয়ামের কতটুকু আছে, এবং তারপরে আপনি বই খুলবেন, খুলে দেখবেন যে আরে অমুক অমুক মেডিস লক্ষণগুলো তো চলে গেল আমার। তো এনাকার্ডিয়াম আপনি চোখ বুঝলেন, আচ্ছা এনাকার্ডিয়াম তো দেখি যে তার পেটের মাঝে যদি খালি খালি থাকে, পেটটা খালি হলেও পেটে চিনচিনি করে, কিছু খেলেই তার আরাম, কিছু খেলে তার খালি পেটের ব্যথা আরাম না, তার মাথা ব্যথা আরাম হয়ে যায়। মাথা ব্যথা করছে কিন্তু সে যখন কিছু খেয়ে ফেললো দেখা গেল যে তার এটা আরাম হয়ে গেছে, এনাকার্ডিয়ামের। আচ্ছা, আর কি আমি চিন্তা করবো এনাকার্ডিয়ামের, যে এরা সাধারণত মেন্টালি এদের অনেকগুলা বৈকল্য থাকে। একটা হলো যে তার সে সাডেন লস অফ মেমোরি, হঠাৎ করে দেখা গেল যে কিছু মনে রাখতে পারছে না, এবং সব কিছু যেন মনে হয় সে ধোঁয়াশা, সে যেন আনক্লিয়ার তার পরিবেশটা, তার সব কিছু। এবং এর মধ্যে সে যখন সে চোখ বুঝে দেখা তার মধ্যে অনেকগুলো ডেলুশনের সিমটম, বিশেষ করে এনাকার্ডিয়াম মেডিসিনটা দেখেন, এটা কিন্তু ফিজিক্যাল অনেক লক্ষণে ব্যবহৃত হয়, অনেক মেন্টাল লক্ষণে ব্যবহৃত হয়। মেন্টাল লক্ষণের তার একটা প্রধান লক্ষণ হলো যে সে একটা কনফিউশনে থাকে, তার মধ্যে একটা দ্বিত্ব সত্তা কাজ করে।
তার একটা মন আর একটা দুইটা মন, তার এক মনে বলে যে এই কাজটা কর, তোর লাভ আছে, এরপরে অন্য মনে বলে না খবরদার এটা করিস না, তোর লস আছে। অথবা দেখা গেল তার এক কানে ফেরেস্তা বলতেছে এই তুই এটা কর, আর এক কানে শয়তান বলতেছে খবরদার এটা করবি না। এই একটা বলে সে কোনো ডিসিশন নিতে পারে না। আমরা যেমন দেখি এই আপনার সিজোফ্রেনিয়ার কেসেই যদি লেখেসিস হয়, লেখেসিস আবার অন্য কিচ্ছা, লেখেসিস যে একজনের আন্ডারে থাকে, সে দেবে একজনে তাকে একটা অথরিটি তাকে অর্ডার করছে এটা কর, এটা তোর করতেই হবে, অবশ্যই করতে হবে তোর, এবং সে করে তার কমান্ড শুনে। কিন্তু অ্যানাকাডেমি দুইটা সোর্স থেকে তাকে দুই ধরনের অ্যাডভাইস করে, যেটা সে কনফিউজ হয়ে যাবে, করতে পারে না সে। তো এইভাবে আপনি আমার মনে আমরা এখানে শেষ করি, বেশি দূরে যাই না। আপনি যেটা করবেন, এই লিস্টের মেডিসিনগুলো ধরে আপনি হাতের কাছে 2-3টা বই রাখবেন, বিশেষ করে এলএনএর কিনোটস রাখবেন, বোরিকের বইটা একটু রাখতে পারেন। রেখে প্রথমে চিন্তা করে যাচ্ছে কোনায় থেকে আমি কত জানি, আচ্ছা এই দূর জানি, তখন আপনি চুম্বক লক্ষণগুলো দেখে নেবেন আপনি এলএনএ কিনোটস থেকে, দেখবেন যেটা মোটামুটি অনেকটাই ফ্রেশ হয়ে গেছে। এবং যে লক্ষণগুলো আপনার বারে বারে মন থেকে উধাও হয়ে যেত, এগুলো এখন মনে থাকে। আপনি ধরলেন এপিস, আচ্ছা এপিসের মাঝে আমি কি জানি, যেহেতু আমি এই জানি, পরে দেখলেন আরে অমুক লক্ষণটা তো আমার মাথার থেকে চলে গেছে, আপনি এটি কালেক্ট করে দিলেন। এভাবে আপনি যখনও সময় পান আপনি বসবেন, বসে এই মেডিসিনগুলো এইভাবে স্টাডি করে, এটা এক ধরনের সেলফ স্টাডি, ক্রিটিক্যাল স্টাডি, নিজেকে যাচাই করার স্টাডি। তাইলে আপনি হোমিওপ্যাথিক মেটেরিমেটিকা এই নানানভাবে এই যে আপনি এটা চেষ্টা চরিত করছেন, দেখবেন যে আপনি এর মাস্টার হয়ে গেছে। ওই মেটেরিমেটের গুলো না ও আপনার পকেটে ঢুকে গেছে, এবং তখন আপনি চিকিৎসা কার্য সফল হবেন শিওর। কারণ যে মেটেরিমেটিকা যত বেশি জানে সে তত ভালো হবে, একটা সোজা কথা। এখন অন্যগুলা না জানলে হবে না, অন্যগুলা জানতে হবে, কিন্তু মেটেরিমেটিকা ফার্স্ট, মেটেরিমেটিকা সবচেয়ে বেশি করতে হবে। আমার মনে হয় আমরা আজকে এখানে শেষ করি। আমরা নেক্সট ক্লাসে একটা ক্লাস নিব, আমি পরে জানাবো কি ক্লাস নেবো, এবং এরপরেই আশা করি নেক্সট ক্লাসের পরের ক্লাসে আপনাদের আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের পেইড ক্লাস নেওয়ার কথা ছিল। আমরা একটা মিটিং করবো, আমাদের যেহেতু আমাদের পরিষদের পক্ষ থেকে এটা করা হবে, আমরা ব্যক্তিগতভাবে না, এবং আমরা কোনো পয়সা নিব না, পরিষদের ফান্ডে যাবে আমাদের এই পেইড ক্লাসের সামান্য যে একটু আয় হবে সেটা। তো এটা আমি আশা করছি এই বুধবারের পরের বুধবার থেকে শুরু করতে পারবো। সামনের বুধবারটা আমি একটা ভালো ক্লাস নিব আপনাদের, আমি পরে জানাবো কোনটা নিব। তা আজকে আমি এখানেই শেষ করছি। আমার মনে হয় যে আমরা এই যে দীর্ঘ সময় থেকে মেটেরিমেটিকা পড়ার এবং লাস্টলি এই যে বললাম আমি রেপার্টরি পড়ার যে একটা কায়দা, একটা কৌশল, হয়তো কেউ কেউ লাভবান হয়েছেন বা হবেন। তো আমি এই কামনা করেই আমরা এখানে শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনোয়ার পাটোয়ারি হিসেবে আপনি প্রশ্ন নিতে পারেন বা কমেন্টারি নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, স্যারকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে মেটেরিয়ামেটিক আয়াতের কৌশল সম্বন্ধে 3টি ক্লাসে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। স্যার, আগামী বুধবার তো আপনার লিগা সম্মেলনে স্পেন যাওয়ার কথা ছিল, ক্লাস বন্ধ থাকার কথা ছিল। আর আমি যতটুকু জানতে পেরেছি এবার 31 জনের মতো স্পেনের অ্যাপ্লিকেশন করেছে লিগা সম্মেলনের, কারণ নাকি ভিসা হয়নি। ঘটনা কি সত্যি কিনা স্যার একটু জানাবেন, এবং পরবর্তী ক্লাসের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি অবাক হলাম। আমার জীবনে আলহামদুলিল্লাহ আমি অনেক দেশ ঘুরেছি, এই জীবনের প্রথমে ফার্স্ট ভিসা পেলাম না। অথচ দেখেন, আমি ছিলাম স্পিকার,
আমরা যতজনে অ্যাপ্লাই করছে কেউ কোনো স্পিকার ছিল না, আমি একমাত্র স্পিকার ছিলাম। এবং আমি যেহেতু স্পিকার, একদম সম্মেলনের যে একদম যে প্রেসিডেন্ট কংগ্রেসের, উনি লেটার দিয়েছে, মানে কংগ্রেচুলেট করে যে তোমার লেখা আমরা সিলেক্ট করেছি এবং অমুক দিন অতটার সময় তুমি পড়বা এটা। এই চিঠিও ভিসার অ্যাপ্লিকেশনের সাথে দেওয়া হয়েছে। ভিসা এজেন্ট বলে যে আপনি এটা দিলে এটার কোনো মিস নাই, কারণ বোঝা গেল তো আমি এখান থেকে ভেগে যাব না, আমি এখানকার স্পিকার, আমি এই কাজেই যাচ্ছি। এরপরও একজনকে দেয় নাই, একজনকেও দেয় নাই এখন পর্যন্ত। আমি জানি না এটা কেন। স্পেনে এমন কি দেশ, আমি তো স্পেনে আমার নাগরিকত্ব দিলেও যাব না, অবশ্যই যাব না, কিন্তু ওরা আমাদের মধ্যে বিশ্বাস করে নাই। ওরা লেখছে কেন ভিসা রিজেক্ট করছে এর মধ্যে। ওরা আমাদের, আমরা যে ওইখানে আমরা দেখিয়েছি কোন দিন আমরা কোথায় থাকবো, এক শহর থেকে আরেক শহরে কি দিয়ে যাবে, এটা বলে ইটিনারি বলে, আপনার ভ্রমণ বৃত্তান্ত। তারা এটা বিশ্বাস করেনি। ওরা হয়তো ভাবছে আমরা ভেগে যাব, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালি যাবো, আর নাহলে হয়তো ওই যে মানে সাগরে ডুবে মরবো। আমাদেরকে ওই পার্টি ভাবছে, আমার ধারণা। নাহলে তো আমি অবাক হয়ে গেলাম যেটা কি করে হলো। যাই হোক, যেটা আল্লাহর ইচ্ছা, আমি মনে করি যে আমার না যাওয়ার মাঝে মঙ্গল বিদায়, আল্লাহ এটা আমাকে ইয়ে করে দিই। এই যে আমি এইভাবে নিয়েছি। অনেকে দেখলাম খুব মন খারাপ, বলে ডাক্তার সাহেবের তো দেখি আপনি উৎফুল্ল, কোনো মন খারাপ না। আমি মন খারাপ হলে কি করবো? এটা আমার আল্লাহর ইচ্ছা নাই যে আমার যাওয়ার, আমি এর মধ্যে আমার কল্যাণ দেখি। তো এই জন্য যেহেতু যাচ্ছি না, আমরা আপনাদের ক্লাসগুলা ঠিক ঠিক চালাই দেবো। এটা আপনাদের জন্য হয়তো ভালো হলো আর কি। ধন্যবাদ। আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না। পাটোয়ারি সাহেব, আপনার কথা বোঝা যাচ্ছে না। পাটোয়ারি সাহেব, আপনার কথা ক্লিয়ার করুন। আপনার মাইকটি আনমিউট করে প্রশ্নটি করবেন প্লিজ। জাহিদুল ইসলাম, আপনার মাইকটি আনমিউট করে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ স্যারকে। স্যার আসলে আমাদের জন্য খুবই কষ্ট করছেন, যে আসলে এত কষ্ট করে এত সুন্দর করে আমাদের আসলে একজন ভালো হোমিওপ্যাথ বানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য কষ্ট করে বিভিন্ন করে আমাদের করাচ্ছেন স্যার। তাই এর জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর আমি গত ক্লাসে পাটোয়ারি সাহেবের কাছে, স্যারের কাছে বলছিলাম যে আমরা শেষ 7টা হচ্ছে লেখেছি পত্র, তারপর ক্লাস হয়েছিল। আসলে মূলত কিভাবে পাবো, আমার যোগাযোগ করার কথা ছিল, আমি অবশ্যই মেসেজও দিছিলাম, কিন্তু আসলে আমি পরবর্তীতে কোনো রিপ্লাই পাইনি। এটা কিভাবে সাধারণত এই ক্লাসটা আমি পাইতে পারি, সেটার জন্য আনোয়ার পাটোয়ারি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে এই ক্লাসটা একসাথে আমাদের একসাথে সবগুলো ক্লাস আমাদের এখন যেভাবে পরিষদের ফেসবুক পেজে লাইভ ট্রান্সমিশন করা হচ্ছে, তখন আমাদের রেকর্ড গুলো রাখা হয়েছে, ওগুলো কোনো ইউটিউবে দেওয়া হয়নি। ইউটিউবে দিলে আপনি পাবেন একসাথে, ঠিক আছে? এটা কি দেয়া হবে? ওগুলো সবগুলো ক্লাস ইউটিউব এখনো ইউটিউবে আপলোড করা হয়নি, আপলোড করলে আপনি পাবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনার মাইকটি আনমিউট করে প্রশ্নটি করবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এই ট্রিমেন্ডিয়াস ডেলিভারি দেওয়ার জন্য। স্যার, আপনি এই বয়সে এত কষ্ট করে যে ডেলিভারি গুলো দেন আমাদের হোমিওপ্যাথির জন্য, আমাদের নবীনদের জন্য খুবই ইম্পর্টেন্ট পাথে হয়ে থাকবে। স্যার, আমি একটা জানতে চাচ্ছিলাম, নতুন যেহেতু কাউন্সিল হয়েছে, কাউন্সিলের নতুন প্রধান এসেছেন,
উনি একজন হাই প্রোফাইল মানুষ এবং জেনারেলের মানুষ, এবং ওনারা একটু উদার হয়ে থাকে আমি যতটুকু জানি। আর আপনার যে রিনাউন আপনি ফেস, আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড, এবং আপনি একটা সংগঠনের প্রেসিডেন্ট, সেই হিসেবে একটা কোলাবোরেশন তৈরি করার প্রয়োজন আছে কিনা স্যার, বা এই ব্যাপারে আপনার থিঙ্কিংটা যদি একটু বলতে চান এট প্রেজেন্ট। আমরা আসলে আমরা তো মানে এডিশনাল সেক্রেটারি মানে আমলাকে চেয়ারম্যান দেওয়ারই বিরোধী ছিলাম। আমরা আমাদের মতামত ছিল যে হোমিওপ্যাথির মধ্যেই একজন যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান করো, তাহলে উনি জানে হোমিওপ্যাথির সমস্যা, এবং যেহেতু তাকে পদায়ন করা হবে ওইভাবে এডিশনাল সেক্রেটারি র্যাঙ্কে, কাজে তার এনাফ তার পাওয়ার এক্সারসাইজ করার মডালিটি তার হাতে দেওয়া হবে। এই জন্য তিনি চাইলেই একটা ভালো টিম যদি করে নিতে পারেন, ভালো ভালো মানে হোমিওপ্যাথদেরকে বোর্ডের মেম্বার করে, তাইলে এই চেয়ারম্যান এবং এই সৎ মেম্বারদের সমন্বয়ে গঠিত মানে কাউন্সিল খুব ভালো কাজ করতে পারে বলে আমরা মনে করি। এখন ধরেন যে যিনি আসছেন উনি তো আমলা, হোমিওপ্যাথি সম্বন্ধে ওনার ন্যূনতম জ্ঞান থাকার কথা না। হোমিওপ্যাথির স্বার্থ সম্বন্ধে তিনি খুব ভালো বুঝবেন আমি মনে করি না। হোমিওপ্যাথির যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে এদের মাধ্যমে তো তিনি আসেন না, কাজে এদেরকে তিনি চিনবেন না। এখন ধরেন পরিষদের একটা টিম যদি ওনাকে একটা কথা বলে, উনি হয়তো কিছু পছন্দ নাও করতে পারেন, কারণ পরিষদ তো ধরেন ওইরকম যেগুলা খুব পেলেটেবল না ওইরকম সাবজেক্ট তুলে নিয়ে আসবে। আবার কেউ কেউ যাবে ওনাকে তেল মারতে, ওদের কথা আবার হয়তো যেহেতু উনি চিনেন না এদেরকে, তিনি হয়তো তাদের সাজেশন দিতে পারেন। এই জন্য সবসময় আমরা মনে করি যে বিষয়ভিত্তিক যে মানে আপনার ডিপার্টমেন্টগুলো আছে এখানে ওই বিষয়ের এক্সপার্টরাই এটা নিয়ন্ত্রণ করা উচিত। আমরা এই জন্য অপেক্ষা করছি যে এই ভদ্রলোকের মেয়াদ থাকবে 6 মাস। 6 মাস পরে হয়তো সরকার আমাদের পেশাজীবীদের থেকে কাউকে দিবে, আমরা ওই অপেক্ষায় আছি। এই জন্য বেশি সামনে যাচ্ছি বলতে পারেন। ধন্যবাদ। জি আনোয়ার স্যার। থ্যাংক ইউ। ডক্টর রঞ্জিত কুমার, আপনার মাইকটি আনমিউট করে প্রশ্নটি করবেন প্লিজ। ডক্টর রঞ্জিত কুমার। ডক্টর রঞ্জিত কুমার যদি না ইয়ে করেন, ডক্টর আব্দুল্লাহ, আপনার মাইকটি আনমিউট করে প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা ছোট প্রশ্ন স্যার, আপনি যে বললেন একটু যে রুগীর ডান হাত কাটা, তারপরে এক বছর পরে সে অনুভূতিটা থামবে, অনুভূতি কেমন, কি অনুভূতি জানেন? কথা কিন্তু বোঝা যাচ্ছে না, কথা বুঝতে পারছি না। আপনার সাউন্ডটা আমার মনে হয় একটুখানি আপনার কথা বলবেন প্লিজ। স্যার আপনি যে বললেন স্যার, একটা রুগীর কেস হিস্ট্রিতে বললেন স্যার যে রুগীর ডান হাত কাটা, তারপরে সেই 1 বছর পরে রুগীর থামবে, মানে কেমন যেন মানে অনুভূতি বলছেন। এইটা স্যার বাস্তবতা কতটুকু, এই কথাটার বাস্তবতা রুগী যদি বলে আমাদেরকে, এই কথাটার বাস্তবতা কতটুকু, এবং এটার রেপার্টরিতে কোথায় কোথায় কথা বলেন না, ব্যাপারটা বুঝছি তো কথা আমি। এটা নাম ধরলে আপনাকে ফিজিওলজি বুঝতে হবে, নার্ভাস সিস্টেমের ফিজিওলজি বুঝতে হবে। এটা বুঝেন তাহলে বুঝবেন, নাহলে বুঝবেন না। তাহলে ফিজিওলজিতে কি বলে? ফিজিওলজিতে বলে যে আমাদের যে ব্রেনটা আছে না, ব্রেনের মধ্যে আমাদের শরীরের প্রতিটা অঙ্গের এক একটা মানে যেমন আপনি কম্পিউটারের মাঝে আপনার আলাদা আলাদা ফাইল থাকে, ঠিক আমাদের ব্রেনের মধ্যে ওই রকম প্রতিটা অঙ্গের আলাদা আলাদা ফাইল, আলাদা আলাদা ফোল্ডার আছে। এখন ওই ফোল্ডারের মধ্যে ব্রেনের ফোল্ডারে তার ডান হাতের ফোল্ডারও আছে। এখন যখন হাতটা কেটে গেছে
এই ফোল্ডারটা ডিলিট হতে একটু সময় লাগবে। কেউ হয়তো ধরেন 2-3 মাসে ডিলিট হয়ে যায়, কেউ আরো বেশি সময় থাকে, এবং এটা ডিলিট হওয়ার আগ পর্যন্ত তার ব্রেন মনে করবে যে তার হাতটা আছে, এবং এটা কাল্পনিক একটা ভয় বা তার একটা কষ্ট সে তখনও ফিল করবে। এটাকে বলে ফিজিওলজির ভাষায় ফ্যান্টম লিম্ব, PHANTOM, ফ্যান্টম লিম্ব। এটা একটা রিয়েলিটি, এটা নিয়ে একটা নিউরোলজিক্যাল প্রবলেম অফ এ পেশেন্ট হু লস্ট হিজ অর্গান বাই অ্যাক্সিডেন্ট or বাই অপারেশন এনিওয়ে। তো এটা হলো একটা রিয়েলিটি, এবং সে কষ্ট পায়। তাকে এলোপ্যাথিক ডাক্তার তাকে একদম প্যাথেটিক ইনজেকশন দিতে পারে, তার এত কষ্ট, তার ঘুম হবে না। তা আমরা হোমিওপ্যাথি আমরা ওষুধ দেই, আমাদের ওষুধ আছে তো, এবং ওই জন্য বললাম যে ওই রুব্রিকটা আপনাকে বের করা জানলে আপনার জন্য সুবিধা হবে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার আপনার। ডক্টর আব্দুল্লাহ, আপনার মাইকটি আনমিউট করে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা আরো আগে দেখেছি, জি স্যার, স্যার আমরা আরো আগে দেখেছি যে অ্যাজ ইউজুয়ালি পটেন্সি মেডিসিন গুলোর মধ্যে কখনোই ডেট লেখা হতো না, আর বাস্তবিক অর্থে এগুলো ডেটটা এক্সপায়ার হয় না স্যার। তো বর্তমান সময় অনেকদিন যাবত, কিছুদিন আগে আমাদের চাঁদপুরে ড্রাগ অফিস থেকে এখানে একটা মিটিং এর আয়োজন করছিল। পরে এখানে ওরা আসলো, আসার পর এরা বলতেছিল যে প্রত্যেকটা কোম্পানিকে বলা হয়েছে বাধ্যতামূলকভাবে যাতে ওষুধের মধ্যে ডেট লেখা হয়। এখন বিষয় হচ্ছে স্যার, এই যে পটেন্সি যে মেডিসিন গুলো আছে, এই ম্যাক্সিমাম পটেন্সি যারা নতুন করে মেডিসিন গুলো আমরা কালেক্ট করতেছি, আমি ভিডিও অন করলাম ক্ষমাপ্রার্থী বিষয়টার জন্য, আমি একটু দেখানোর জন্য। যদিও আমরা সবাই জানি স্যার, খেয়াল করে দেখুন প্রত্যেকটা মেডিসিনের মধ্যে যে ওরা মেনশন করতেছে স্যার, একদম ডেট মেনশন করে দিচ্ছে ম্যাক্সিমাম মেডিসিন গুলোতে। কিন্তু ইন্ডিয়া থেকে আসার সময় আমি অনেক মেডিসিন আনছি, কোনো মেডিসিনের মধ্যে আমি দেখিনি যে কোথাও ব্যাচ নাম্বার ছাড়া অন্য কিছু মেনশন করা আছে। তো এই ব্যাপারে কোনো পদক্ষেপ বা কোনো কিছু বলার ব্যাপারে যদি থাকে দয়া করে যদি একটু বলতেন স্যার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই জন্য আমরা বলি যে হোমিওপ্যাথির ব্যাপার, হোমিওপ্যাথিক এক্সপার্ট যারা, তারা ডিল করলেই ভালো। এখন মনে করেন আমাদের যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ওষুধ প্রশাসন পরিদপ্তর, এখানে কিন্তু আমাদের হোমিওপ্যাথিক এক্সপার্ট রয়েছে, হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট রয়েছে, আমাদের ছাত্র বা এক্সপার্ট রয়েছে। এখন আমি জানি না কে আছেন, এই সরকার পরিবর্তনের আগে পরে সব সময় একজন এক্সপার্ট থাকবে। আমার কথা ওনারা কি করেন, ওনাদের তো দায়িত্ব, কারণ আমার কথা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কম শুনবে, ওনাদের কথা বেশি শুনবে। ওনাদেরকে রাখছেই হোমিওপ্যাথিক এক্সপার্ট হিসাবে, যে হোমিওপ্যাথিক ওষুধের ব্যাপারে কোনো এক্সপার্ট নলেজ তাদেরকে তারা প্রোভাইড করবে। এটা তাদের উচিত ছিল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝানো যে হোমিওপ্যাথিক মেডিসিন হলো একটা এনার্জি মেডিসিন। এটা এর এনার্জি যেমন আপনার, এর কোনো নির্দিষ্ট সীমা রেখা নাই, মানে সময় নাই। এ সারা জীবন যদি সেটা অবিকৃত করে রাখা যায়, তো রোদ থেকে আলাদা রাখলো, ঠান্ডা থেকে আলাদা রাখলো, এটা সেফ জায়গায় রাখলে অনির্দিষ্টকালের জন্য সে অবিকৃত থাকবে। এটা তখন ড্রাগের লোকেরা হলো এলোপ্যাথিক ডাক্তার, এই যে ড্রাগের লোকেরা এলোপ্যাথিক ডাক্তার, এলোপ্যাথিক ফার্মাসিস্ট। ও বেটা বুঝে কি হোমিওপ্যাথিক ফার্মাসি সম্বন্ধে? আমি একজনের সাথে একদিন আমার তর্ক হয়েছিল, ওই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটা সেমিনারে আমাকে দাওয়াত দিয়েছিল। আমি বলছিলাম এখানে যে উনি একজন বললেন ড্রাগের ডাইরেক্টর, যে উনি হোমিওপ্যাথিক ফার্মেসিগুলো যান, ফার্মেসি তো না, ওষুধ কোম্পানি থেকে এই করেন সেই করেন। আমি বললাম আপনি কি মনে করেন যে এই যে হোমিওপ্যাথিক ল্যাবরেটরিতে গিয়ে তাদের ওষুধগুলোকে যে আপনি মূল্যায়ন করেন, ক্যান্সেল করেন, কোনোটা এলাও করেন, এটার এক্সপার্টাইজ আপনার আছে? ডিড ইউ লার্ন ইট ফ্রম ইউর ইউনিভার্সিটি কোর্স? উনি আমার উপর বেশ চেতে মানে কথা উঠাতে পারেন নাই। উনি মানে জোরে সোরে বললেন যে ইয়েস আছে, আমরা এইগুলা ট্রেনিং দিই। আমি বলবো আমি কোথা থেকে ট্রেনিং দিচ্ছেন আপনি? কোথা থেকে আপনি ট্রেনিং দেন নাই? আমি মনে করি যে হোমিওপ্যাথিক কারিকুলার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে একদম হোমিওপ্যাথিক পাস করা এমন লোক ডাইরেক্টর থাকা উচিত। দেন হি ক্যান এভালুয়েট দ্য হোমিওপ্যাথিক ল্যাবরেটরি। আপনি পারবেন না, কিন্তু ওরা গায়ের জোরে শুধু এলোপ্যাথি তো করেই তারা, এটা তাদের সাবজেক্ট। আপনার আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি সব তারাই এগুলা নিয়ন্ত্রণ করে। এই জন্য তারাই তো ডেট দিবে, কারণ এলোপ্যাথিতে
ওষুধের পার্টিকুলার ডেট দিতে হয়, কারণ কি এইগুলো হলো বায়োকেমিক্যাল মেডিসিন, কোনোটা আছে হার্বাল মেডিসিন। তো এইগুলো তো ডেটটা ছাড়া এগুলো তো নষ্ট হয়ে যাবে। একটা হার্বাল মেডিসিন, একটা সিরাপ, তার তো একটা লাইফ থাকবে, এর ফলে তার গুণাগুণ থাকবে না, কম থাকবে। হোমিওপ্যাথিক মেডিসিন তো তা না। তা এই গ্যাপটার কারণে এই জিনিসটা হচ্ছে যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে হোমিওপ্যাথিক এক্সপার্ট যারা আছে এরা চুপচাপ বসে আছে, তোমাদের বলার নাই, এদের সৎ সাহসই নাই এইসব কথা তোলা। থাকলে এই জিনিস হতো না। হোমিওপ্যাথিকে মানে ডেট লেখার কোনো প্রয়োজন থাকা উচিত না আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। স্যার আরেকটু কথা বলা যাবে যদি অনুমতি দিতেন স্যার? বলেন। স্যার মানে সমস্যাটা বোধ করতেছে মূলত এই কারণে স্যার, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধরেন কিছু রেয়ার মেডিসিন এমনিতেই কালেকশন করা যায় না, সাসেস ইউফ্রোবিনামের কথা আপনি বলতেছেন, ফেলটোরের কথা বলতেছিলেন। মানে একটু কোয়ালিটিফুল কোনো মেডিসিন যদি কালেক্ট করে স্যার, এটা তো আমার চেম্বারে রাখতে হবে। এখন বিষয় হচ্ছে একটা পটেন্টাইজ মেডিসিন আমার চেম্বারে আছে এখানের মধ্যে, এখন এটা ডেট এক্সপায়ার স্যার। এখন বাস্তবিক অর্থ তো এগুলোর আসলে ডেট এক্সপায়ার হয় না। এখন একটা মেডিসিন কালেক্ট করা তো স্যার অনেক কষ্টের, স্পেশালি যে ওষুধগুলো পাওয়া যায় না স্যার। যেমন স্যার ব্যারাইটা আয়োর ফর এক্সাম্পল স্যার, আপনি ওই দিন ক্লাসেও বলতেছিলেন যে ওষুধটা প্রচুর ব্যবহার হয় স্যার। এজ ইউজুয়ালি তো এগুলো পাওয়া যাচ্ছে না, যেগুলো পাওয়া যাচ্ছে ওরকম অ্যাভেলেবেল না স্যার। এখন মূলত সমস্যাটা এই জন্য আর কি বারবার রিকোয়েস্ট করতেছিলাম যে যদি কোনোভাবে এটা যদি তোলা যায় স্যার, আমার কাছে মনে হয় যে হোমিও সমাজ সবাই ইনশাআল্লাহ উপকৃত হবে স্যার। এটা আপনি যেটা বলছেন আমিও মনে করি এটার উচিত হলো, কিন্তু ওরা শুনবে বলে মনে হয় না। মানে হোমিওপ্যাথির একটা স্ট্রং টিম, এই যে ড্রাগের যে ডিরেক্টর জেনারেল, মেজর জেনারেল সাপোর্টি, এদের কাছে যাওয়া উচিত, গিয়ে তাদেরকে এত কাগজপত্র দিয়ে বইপত্র দেখে বোঝানো উচিত যে হোমিওপ্যাথিক ওষুধের অ্যাকচুয়ালি 10 বছর পরে এক্সপায়ারি, তোমরা পাইছো কোথায়? এটা নেই। কিন্তু আমার মনে হয় যে বাস্তবতা বাংলাদেশে এইখানে এটা আমি জানি না কতদূর কার্যকর হবে। উচিত ছিল ওই যে বললাম না, যারা এক্সপার্ট অলরেডি আছে কিন্তু নিয়োগ দেওয়া, পরেই তাদেরকে বোঝানো। তাদেরকে রাখা হয়েছে এই কাজের জন্য, কিন্তু তারা এই কাজ করছে না। এখন ধরেন এলোপ্যাথিরা তো দিকে সব জায়গায় কবজা করে রাখছে বা সাপ্রেস করে। এইটাও মনে করেন একটা সাপ্রেশন, যাদেরকে বাধ্য করতেছে যে না তোমরা এনার্জি মেডিসিন টেডিসিন করলে হবো না, ওই সফটওয়্যারে এক্সপায়ারি লাগাইতে হবে। এটা জবরদস্তি করতেছে। এটার জন্য এখন বুঝে বললাম দেন দরবার করা উচিত আমি মনে করি আর কি। ধন্যবাদ স্যার। এখানে আরেকটা বিষয় আমার মনে হয় যেটা, সেটা হলো আমাদের সব তো এনার্জি মেডিসিন না, এই হোমিওপ্যাথির নামে প্যাটেন্ট টনিক, সিরাপ, ট্যাবলেট, ক্যাপসুল সবই তো আছে। তো এখন একটা বিশাল জিনিস যখন বোর্ড থেকে আগে থেকে অনুমোদিত এবং ওই নামে হচ্ছে যে কোম্পানি বাজারজাত করছে, তাহলে ওই মেডিসিনের যদি এক্সপায়ার ডেট থাকে তাহলে তোমার এনার্জিটা থাকবে না কেন? তো তখন তো আর ওনাদের আসলে বক্তব্য দেওয়ার কিছু থাকে না। আর স্যার যেটা বললেন যে আসলে হোমিওপ্যাথিক ফিলোসফি যারা বোঝেন না অথবা বুঝতে চান না, অথবা মানে হোমিওপ্যাথিক ফিলোসফিক্যাল নলেজ তাদের পর্যাপ্ত না, ওনারা দুই একজন থেকে আসলে কতটুকু কি করতে পারবেন এটা আসলে আল্লাহ ভালো জানে। আমাদের এই বাংলাদেশে হচ্ছে যে স্যার যেটা বললেন একটু আগে, হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদি সবটাই হচ্ছে ডমিনেট করছে একটা সমাজ, মানে এলোপ্যাথি সমাজ। তো যার জন্য আসলে এই জায়গাগুলোতে আমাদের যারা যোগ্যতা সম্পন্ন আছে তাদেরকে যদি আমরা নিতে না পারি বা ওই জায়গাগুলোতে আমরা বসাতে না পারি, তাহলে স্যার এই সমস্যাগুলো থেকেই যাবে আর কি। তারপরেও আব্দুল্লাহ ভাই যে কথাটা বললেন যে আমাদের পরিষদের পক্ষ থেকে বা আমাদের যারা বার্গেনিং এজেন্ট আছেন হোমিওপ্যাথিক সোসাইটি, এরা আসলে মানে কিছু করতে পারেন কিনা বা করার যতটুকু সম্ভব আমরা সেই বিষয়গুলো নিয়ে যদি একটু ভয়েস রাইজ করতে পারি, আমাদের সোসাইটির জন্য অনেক বড় উপকার হবে বলে আশা করি, অন্তত যারা পিওর হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন। তো আমরা মনে হয় আর হ্যান্ড রাইজ করে আছেন ডক্টর আব্দুল করিম, আপনার প্রশ্ন বা মন্তব্যের পরে আমরা শেষ করব। ডক্টর আব্দুল করিম, আপনার মাইকটি আনমিউট করে প্রশ্ন করবেন। ডক্টর আব্দুল করিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন ছিল যে যারা ডিএসএমএস করা তার তো উচ্চশিক্ষা বিএসএমএস করতে পারতেছে, তো যারা বিএসএমএস করা তাদের জন্য উচ্চশিক্ষা
অ্যালোপ্যাথিতে যেরকম এমবিবিএস করার পরে পিজিটি অ্যানেস্থেসিয়ার উপরে করে, এফসিপিএস করে, এক একজন এক একটা করে। আমাদের এই হোমিওপ্যাথিতে এরকম কোনো উচ্চশিক্ষার বিষয় আসলে আমার জানা নাই, জানার জন্য আর কি একটু প্রশ্নটা করা। হচ্ছে হোমিওপ্যাথিতে যে যেখানে বসা আছে না, এটা তো ধরেন এরা প্রায় দেখা যায় তেল মারিয়া বাগায়, তেল মেরে তারা পোস্টটা বাগিয়ে দেয়, কিন্তু এই পোস্টার যথাযোগ্য দায়িত্ব পালন করে না। আপনি ধরেন হোমিওপ্যাথিকতে বিএইচএমএস কোর্স 89 চালু হয়েছে কলেজে, মানুষ কলেজে আরো 1 বছর বা 2 বছর আগে থেকে। তাইলে আমি যদি 89 ধরি, তাইলে কত বছর ধরেন 25 বছর। অত্যন্ত লজ্জার এবং দুঃখের কথা যে 25 বছর ধরে গ্রাজুয়েশন, একটা সাবজেক্টের গ্রাজুয়েশন কোর্স চালু আছে, এখানে পোস্ট গ্রাজুয়েশন করা হয় না। এটা আনথিঙ্কেবল। আপনি এলোপ্যাথিতে দেখবেন একেবারে পেরিফেরির কলেজে, আপনি বরিশাল যান, বরিশালের কলেজেই এমফিল হয়, বরিশালের কলেজে এমডি হয়, ওইখানেই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হয়, ঢাকা আসতে হয় না। আমরা তো ছাত্র ছিলাম তখন পোস্ট গ্রাজুয়েট পড়তে হইতো আপনার যে পিজিতে, অনেকগুলো নেই, বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। এখন সিলেট মেডিকেলে এমডি হচ্ছে, সিলেট মেডিকেলে এমফিল, সিলেট মেডিকেলে আপনার ডিপ্লোমা, এফসিপিএস সব। তো সেই ক্ষেত্রে মানে মেডিকেল কলেজেই পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে। তাহলে এটা খুব তো ইজি ব্যাপার ছিল যে সরকারি ভর্তি কলেজ হয়েছে 89-এ, উইদিন 10 to 15 ইয়ার্স ওইখানে এমডি খোলা উচিত ছিল। তাহলে বাংলাদেশে এখন দেখতেন আপনি না হলে অন্তত 50-60 জন এমডি থাকতো। আমি যখন বোর্ডের মেম্বার ছিলাম 2007 থেকে 9 পর্যন্ত, ওই তত্ত্বাবধায়ক সরকারের সময়, ওই সময় আমরা একটা টিম নিয়ে ঢাকায় এই কথাটা, এই যে একটা পোস্ট গ্রাজুয়েট কেন খোলা হয় না, এগুলো দুইটা কথা ছিল। একটা ছিল পোস্ট গ্রাজুয়েট কেন খোলো না, এখানে 2 বছরে এমফিল, 1 বছর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে পারে, 2 বছরে এমফিল খুলতে পারে। আপনার বাংলাদেশে এমডি 5 বছরের, ইন্ডিয়াতে এমডি 3 বছরের। যাই হোক, যেটাই হোক, 3 বছর চাইলে 3 বছর, 5 বছর তারা এমডিও করতে পারে। এটা কেন খোলা হচ্ছে না? এবং আরেকটা কথা হলো যে দেখবেন আপনি ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের আয়ুর্বেদ যারা বিএএমএস এবং ইউনানি বিইউএমএস, এদের যে স্কলারশিপ দেয় আয়ুষ গভর্নমেন্ট, আয়ুষ দিয়ে ওইখানে এমডি করছে ওরা, অনেকগুলো আছে, যে আমারই পরিচিত আছে। আয়ুর্বেদ থেকে এমডি করে বাংলাদেশে আসছে, ইংল্যান্ড থেকে এমডি করে বাংলাদেশে আসছে, কিন্তু হোমিওপ্যাথের দেয় না। একই যাত্রায় দেখেন 2 ফল, হোমিওপ্যাথের দেয় না। কেন দেয় না? বলে যে হোমিওপ্যাথের যে কারিকুলাম আছে, বিএইচএমএস এর কারিকুলাম, এখানে অ্যানাটমি এবং আরো কয়েকটা সাবজেক্টের নাম্বার অফ কম আছে। দেখেন অবস্থা, সে বছরে মনে করেন 300, এখানে আছে 200 ঘন্টা। এটা জাস্ট একটা ফালতু ব্যাপার। এটা ইউনিভার্সিটিতে রেজুলেশন দেওয়া, ইউনিভার্সিটিটা এবং সিলেবাসটা আবার এই যে কি বলবো, এটাকে মানুষ করতে হবে। দিল্লিতে এমডি হয়তো এই সিলেবাসটার কারণে দেওয়া হয়নি। এটা জাস্ট আপনি পড়ান দেখবে না। আমি তখন এখন হোমিওপ্যাথি কোনো স্টেক হোল্ডার অধিকারী বলা হয়, ইউনিভার্সিটি এবং কারিকুলাম আপনার তখন যে অনুষদের আনন্দ, এটা কমিটি করবে এবং এটা কারেকশন করবে। এটা তো ছোট্ট ব্যাপার। বললে দেখো তুমি ওনার উত্তর বহুত খাটাখাটি ব্যাপার, করে ওনার লাভ কি কেন করতে পারবেন না, ওনার বয়স হয়ে গেছে। তাই বললাম তাহলে এই পোস্টে যে বসে আসো, এই পোস্টে তোমার আছে, তুমি
কথা বলা বলা তোমার ভাই নেই ভাতি জানে, আরে হোমিওপ্যাথ তো হচ্ছে বাংলাদেশে। তখন আমার খেয়াল আছে আমরা একটা টিম নিয়ে গেছিলাম তখনকার ভাইস চ্যান্সেলরের কাছে, এবং ভাইস চ্যান্সেলর খুব পেশেন্ট হিয়ারিং দিলেন আমাদের কথা। আমি ওনাকে বললাম যে স্যার দেখেন, আপনি নিজেই এই আপনার ইউনিভার্সিটির আন্ডারে তো মানে এলোপ্যাথি কলেজগুলো ছিল, পেরিফেরির কলেজের মধ্যে এমডি হচ্ছে, এমএস হচ্ছে, আপনার এমফিল হচ্ছে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হচ্ছে, আর একটা মাত্র সরকারি ইউনিভার্সিটি কলেজ এই আপনার ইউনিভার্সিটির আন্ডারে, এখানে পোস্ট গ্রাজুয়েট হয় না। ওয়াও, ওয়াই? উনি তখন বলছিলেন যে মিনিস্ট্রি থেকে একটা রিকোয়েস্ট আনতে হবে এখানে, আপনাদের মিনিস্ট্রি থেকে আমাদেরকে রিকোয়েস্ট করবে ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত, যে আমরা এমফিল খোলার 2 বছরে, এমফিল বা 3 বছরে এমডি বা 5 বছরে এমডি খোলার জন্য মানে ব্যবস্থা নেন, অনুরোধ করবে। এটা যখন করে আমি কিছুদিন পরে পড়তে গিয়ে আবার পদত্যাগ করতে হয়েছে, টিকতে না পেরে। এরপরে যতদূর জানি এই জিনিসটা আর আগায় নেই। এইরকম যদি কোনো শক্ত বডি মানে আমাদের যেটা যোগ্য, আমাদের যে স্থান, ওই স্থানে যদি অভিযোগ করা যায় এবং এটাকে ফলো আপ করা যায়, কোনো ব্যাপারই না। আপনার এমফিল খোলা 2 বছরের, এমডি খোলা কোনো ব্যাপার না এটা। প্লাস ওই যে কোর্স কারিকুলামের মাঝে মাত্র 100 ঘন্টা অ্যাড করা করলে আপনার ইন্ডিয়ার থেকে 2-3 করে প্রত্যেক বছর বিএসএমএস পাস করা ছেলে যেত এমডি করে, এইটা হচ্ছে না। দেখেন ছোট্ট কাজ। তো যে বললাম যারা স্থানে বসে আছে 15 বছর ধরে বসে বসে মানে খাবি খাচ্ছিল, ওটা ছিল ওদের কাজ, ছোট্ট কাজ, ওটা করতে পারতো, ওরা করে নাই, শুধু পয়সা গেছে। তো কি বলবো, এই জন্য আমরা ভাবছিলাম যে মনে করেন এখন যদি কাউন্সিলে যদি এরকম যোগ্য কেউ যাইতো আমাদের হোমিওপ্যাথির লোক, তাহলে কিছু কাজ হতে পারতো যদি তিনি অ্যাক্টিভ হতেন এবং তার সাথে যদি একটা গুড টিম থাকতো, মানে ভালো যে মেম্বার গুলা থাকতো, এরা যদি পয়সা খাওয়া এবং পয়সা দেনেওয়ালা মেম্বার না হইতো, তাইলে এইগুলা কাজগুলা বেশি বড় কাজ না, ইজিলি করা যেত। যাই হোক, আমরা আশা করি হয়তো ভবিষ্যতে কেউ না কেউ হয়তো এগিয়ে আসবে এবং এই কাজগুলা হাত দেবে আর কি। ধন্যবাদ স্যার। আসলে মানে হাম্বল রিকোয়েস্ট থাকবে স্যার, আমরা তো ছোট মানুষ, আপনারা হচ্ছে অভিজ্ঞ, সব দিক থেকে মাথায় রাখেন, তাহলে মনে হয় না হোমিওপ্যাথি সমাজটা এই জিনিসটা যদি করা হয় খুবই ভালো হবে। আরেকটা স্যার সিলি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ওই বাহিরের দেশগুলোতে হোমিওপ্যাথির ফ্যাসিলিটি, মানে ফ্যাসিলিটি বলতে জব অপরচুনিটি, প্র্যাকটিস, আপনি তো অনেক দেশে ঘুরছেন স্যার, আসলে এই জন্য জানার জন্য প্রশ্নটা আর কি, বাইরের কোন কোন দেশে বিষয়টা ফ্যাসিলিটি আছে হোমিওপ্যাথিতে? বুঝলাম না, বাইরে কোন কোন দেশে, কোন কোন দেশগুলোতে জব অপরচুনিটি, প্র্যাকটিসের ফ্যাসিলিটি, উচ্চশিক্ষার বিষয় মানে আছে কিনা? আপনি কি ডিএইচএমএস না বিএইচএমএস আগে বলেন? স্যার ডিএইচএমএস। ডিএইচএমএস তাহলে আপনি শুধুমাত্র ইংল্যান্ডে এরা অল্টারনেটিভ মেডিকেল প্র্যাকটিস বলে লুজলি একটা রেজিস্ট্রেশন দেয়। আমার কিছু ছাত্রছাত্রীতে ওরা ওখানে প্র্যাকটিস করে, কিন্তু ওইটা করে পেটের ভাত হয় না। আর অন্য কোনো দেশে না আপনার দেওয়ার কোনো সুযোগ নেই, কারণও নাই। কেন দিবে আপনাকে হোমিওপ্যাথিক ডাক্তার? অন্য দেশে প্রথম কথা তো ওই দেশে ওই সিস্টেমের রিকগনিশন থাকতে হবে। যদি রিকগনিশন থাকে তাহলে তারাই তো ডাক্তার প্রডিউস করবে, তাহলে বাংলাদেশ থেকে একজন ডিএইচএমএস বা বিএইচএমএস অর্থ দরকার পড়বে না। তাও হতে পারতো যদি ওই পার্টিকুলার দেশে, যেমন আমি যতদূর জানি মালয়েশিয়াতে বোধহয় একটা ইউনিভার্সিটি আছে, এখানে ওরা বিএইচএমএস কোর্স করায় এবং আমাদের দেশ থেকে ডিএইচএমএস ওরা কি যায় শুনছি এখানে, এবং ওখানে ইন্ডিয়ান টিচারও আছে মালয়েশিয়াতে, যত জানি। অন্য কোনো দেশে আমার ধারণা কোনো সুযোগ নাই। আর প্রথম কথা, আপনি বাইরের ডিগ্রি আপনি কিভাবে আশা করতে পারেন? মনে করেন যে আপনি ইন্ডিয়াতে আপনাকে দেবে না ডিগ্রি, ডিএইচএমএস হলে আপনার কোনো চান্স নাই। যা বিএইচএমএস হলে দেয় না, এই যে দেখেন বললাম না, ওদের কোর্সের মাঝে কিছু কারিকুলামের মধ্যে ঘাটতি আছে বিদায় বিএইচএমএস দেরকেও ইন্ডিয়াতেই দেয় না এমডি করতে।
তা আপনি অন্য দেশে কোথায় পাবেন? এটা একমাত্র আমাদের দেশেই যদি সরকার এই ব্যবস্থা করে যে এমডি খুলে, এমফিল খুলে এবং ডিএইচএমএসদেরকে একটা বয়স বা সবকিছু একটা নির্ধারিত একটা ফরম্যাটে যদি তাদেরকে বিএইচএমএস করার সুযোগ দেয়, এইটি একমাত্র আমার মতে সুযোগ। আর নাইলে আপনার বাইরের কোনো দেশে পড়ার সুযোগ আছে বলে আমার মনে হচ্ছে না। ধন্যবাদ স্যার। যদিও সময় শেষ, আরেকটা ছোট্ট প্রশ্ন স্যার। এমবিবিএস ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, আর বিএসএমএস মানে ব্যাচেলর অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি। এমবিবিএসটা যদি সাধারণভাবে দেখি পেরিফেরিতে আর কি, যদিও শহর লেভেলে না, সার্জারি করতে পারে, সেটা মেজর হোক মাইনর হোক দেখি করে আর কি। সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে মানে সার্জারির বিষয়টা এখানে যদিও প্রচলন দেখি না, আপনার কাছে জানার বিষয় কেউ কি করতে পারবে কিনা? আমার মতে যেটা মাইনর সার্জারি, এটা যে কেউ করতে পারে। এটা আয়ুর্বেদ, ইউনানি, মানে যারা পড়ছে আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথ, মাইনর সার্জারি করতে পারবে, তার ডিগ্রি কাভার করে। কিন্তু এর চাইতে বেশি করতে গেলে না, ইউ আর নট কোয়ালিফাইড ফর দ্যাট। আপনি একটা খাতনা করতে পারবেন, আপনি কোনো সমস্যা না, খাতনা করতে পারবেন আপনি। আপনি একটা আপনার অ্যাপসেস আছে, এটাকে আপনি এবারে ইনসিশন এন্ড ড্রেনেজ করতে পারবেন, ওকে, কোনো সমস্যা নেই আপনার। কিন্তু যখন আপনি অ্যাপেন্ডিক্স অপারেশন করতে চান, হার্নিয়া অপারেশন করতে চান, আপনি অবশ্যই পারবেন। আপনার ইউ আর নট কোয়ালিফাইড ফর দ্যাট। আপনাকে সার্জারি করানো হয়েছে, হোমিওপ্যাথিতে সার্জারি করানো হয় সার্জন হওয়ার জন্য না, সার্জারির জ্ঞানের জন্য, যাতে সে হোমিওপ্যাথিক যে প্র্যাকটিস করবে। তো ওই সার্জারি কেস কোনটা, মেডিকেল কেস কোনটা, কোনটার সার্জারি করতে হয়, কোনটা করতে হয় না, এই জ্ঞান তার দেওয়ার জন্য এটা ইনক্লুড করা হয়েছে, সার্জন বানানোর জন্য না। এটা আয়ুর্বেদেরও হবে না, ইউনানি হবে, যদি ওইখানেও বিইউএমএস, বিএমএস আছে। অ্যাটলিস্ট আমাদের দেশের যে বর্তমান পড়াশোনার যে সেট আপ, এখানে আপনাকে অ্যালাউ করবেন, আপনি সার্জন হতে পারবেন না। তো সার্জন হতে হলে তো আপনার সার্জারিতে পোস্ট গ্রাজুয়েশন করা লাগবে। আপনি বিএইচএমএস যদি এস আছে, বিএমএস, বিইউএমএস এস আছে, কিন্তু এর বলে আপনাকে সার্জারির কোনো পোস্ট গ্রাজুয়েট করতে অ্যালাউ করা হবে না। কাজে ইউ ক্যানট বি এ সার্জন। একজন এমবিবিএস তার সার্জন বলতে পারে যদি সে ব্যাচেলর অফ সার্জারি, ব্যাচেলর অফ সার্জারি, কিন্তু এমবিবিএস ডাক্তার নিজেকে সার্জন বলে না। সার্জন করতে হলে সার্জন বলে না, জি স্যার, সার্জন বলে না, কিন্তু অহরহ আসলে সার্জারির সিজার, অ্যাপেন্ডিক্স, সেটা করতে পারে, আপনি পারবেন না তো সেটা। সেটাই আর কি। হ্যাঁ, আমি বলছি কেন পারে সে। মনে করেন একজন, আমি নিজে সার্জারি করেছি এমবিবিএস থাকাকালে, কারণ আমি গাইনি রেজিস্টার ছিলাম। আমাকে পদায়ন করছে রেজিস্টার করে রেজিস্টার, এবং তাদের ওইটাকে সে পোস্ট গ্রাজুয়েট করবে, এই জন্য তাকে পাঠানো হয়। সে এফসিপিএস করবে, কিন্তু তার ট্রেনিং 2 বছরের দরকার, এই জন্য তাকে মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার করে পাঠায়। তার দায়িত্বই অপারেশন করা, এবং তাকে অন্তত 300 অপারেশন করতে হয়, করার পরে তাকে এফসিপিএসে যেতে দেয়। কাজে এটা তার রিকোয়ারমেন্ট। আপনার তো রিকোয়ারমেন্ট নাই, আপনি কোথাও পাঠাবেন নাকি অপারেশনের জন্য? কাজে ইউ ক্যান নট ডু ইট। সে করতে পারে, কারণ সে ওইটার জন্য তাকে পদায়ন করা হয়েছে, এবং সে এটাতে এনাফ ট্রেনিং আছে। যেটা মনে করেন আপনি যে ডিএইচএমএস করছেন, আপনি কোনোদিন আপনার কলেজে কোনো সার্জারি দেখছেন? কোনোদিন দেখেন নাই। আপনি হাতে ধরেন নেন, স্কালপেল কেমনে লাগে দেন, খুলতে হয় সেটাও আপনি জানেন না। তাহলে আমি যদি একজন হোমিওপ্যাথ হই, তাহলে আমি কি করে আমি সার্জারি করবো? করতে গেলে মানে রোগীর আমি ক্ষতি করে ফেলবো। এই জন্য বেটার হলো, যেন আমার কাছে যদি আসে, আমি সার্জারি জানি, আমি তো করবো না, আমি এটা একটু সার্জনের কাছে পাঠাবো যদি মনে করি সার্জারি লাগবে। আমার এমবিবিএস আছে বলে আমি করবো, তা তো করবো না। এমবিবিএস থাকলেও করবো না, আমার এক্সপার্টাইজ থাকতে হবে, এবং আমার এটার জন্য লিগ্যাল পারমিশন লাগবে। আমার মনে হয় আপনার কাছে যদি ক্লিয়ার হয়ে থাকে কথাটা। ওকে স্যার, ধন্যবাদ, আমি ক্লিয়ার। এস আছে, এই যে সার্জন হয়ে গেলেন, এটা চিন্তা করার অবকাশ নেই। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ। আপনার কথা বোঝা যায় না হিসাব।
আমার মনে হয় আমরা রাত হয়ে গেছে, আমরা শেষ করতে পারি। স্যার শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে অনেক লম্বা সময় ধরে উপস্থিত থাকার জন্য, এবং পরবর্তী ক্লাসে স্যার বলেছেন যে বিষয় জানিয়ে দেবেন। নিশ্চয়ই সেই ক্লাসে আপনারা উপস্থিত থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, স্যারের জন্য দীর্ঘায়ু কামনা করছি, এবং সুস্বাস্থ্যের সহিত আবারও যেন আগামী ক্লাসে আমাদের সাথে উপস্থিত হতে পারেন সেই জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি। আমাদের জন্য দোয়া কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আত্মমানবতার সবাই কবুল করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে কাটাবেন আপনাদের জীবনের প্রতিটি মুহূর্ত। এই দোয়া কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু পাবো, একটু দেবেন, আমাকে একটু দেবেন এটা।